সবাইকে শুভেচ্ছা। আম, আমি অনিক, এবং হয়তো অনেকে আমাকে চিনো বা অনেকে আমাকে চিনো না। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ছি বুয়েটে। আহ, আজকে আমরা যে টপিকটার উপর আজকের এই সেমিনার, আমরা হয়তো সবাই দেখেছি যে ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি ইচ্ছুক বা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি ইচ্ছুক, অর্থাৎ তোমরা যারা আজকের এই সেমিনারটা দেখছো, বেসিক্যালি এইবারে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ, কিছু ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আজকে আমাদের এই সেমিনার। সো চেষ্টা করব কিছু পরামর্শ দেওয়ার, যদিও আমি নিজেও জানি না আমি আসলে নিজে কতটা ভালোভাবে বলতে পারবো, বাট চেষ্টা করবো অবশ্যই কিছু হেল্পফুল গাইডলাইন দেওয়ার জন্য। সো বেসিক্যালি যদি বলতে হয় যে আমরা আমরা তো সবাই মোটামুটি ছোটবেলা থেকে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সবাই ছোটবেলা থেকে চেষ্টা করেছি ভালো রেজাল্ট করার, সবসময় চেষ্টা করেছি। আমাদের বাবা মারা সবসময় আমাদেরকে বলেছে যে ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এবং যতটা সম্ভব ভালো মার্ক তোলা যায় এটার জন্য বেশি বেশি করে বই পড়া এবং নানা রকম প্র্যাকটিসের উপর থাকা, এই জিনিসগুলো আমরা মোটামুটি কমন সবাই জানি যে এভাবে করে ভালো রেজাল্ট করতে হয় বা ভালো করে পড়তে হয়। বেসিক্যালি জীবনে কোনো একটা গোল বা যে কোনো একটা কিছু অর্জন করতে হলে আমরা একটা অ্যাপ্রোচ বেছে নিই। অ্যাপ্রোচটা বেছে নেওয়াটা মানে কি, আমরা বেসিক্যালি যেটা করি যে আমরা আমাদের গোলটা সম্পর্কে জানার চেষ্টা করার পরে চেষ্টা করি যে সেই গোলটা অর্জন করার জন্য আমরা গোলটাকে অ্যানালাইসিস করে দেখি যে আসলে এটা অ্যাচিভ করার জন্য আমাদের কি কি করা দরকার, এবং চেষ্টা করি সেই সব কাজগুলো করার। তো আমি আজকে একটা ওয়েবসাইটের রেফারেন্স তোমাদেরকে দিব, যে ওয়েবসাইট আমি নিজে প্রায় সময় ফলো করার চেষ্টা করি। সেটা ওয়েবসাইটটা হচ্ছে TED.com। তোমরা হয়তো অনেকেই ফলো করো, হয়তো অনেকে জানো না, TED.com। TED.com, এই TED.com এ অনেক ভালো ভালো কিছু লেকচার এবং বেশ মোটিভেশনাল ভালো কিছু স্পিচ আমি পেয়েছি। তাদের মধ্যে একটা স্পিচ আমার মনে নাই সেটা কোন স্পিচটা এক্স্যাক্টলি, তোমরা হয়তো সার্চ দিলেই পাবা। সেখানে এই ব্যাপারটা বলা হয়েছিল যে আমরা যারা সাধারণ মানুষ আর সেসব মানুষরা যারা জীবনে আলটিমেটলি সফলতা অর্জন করে, তাদের মধ্যে কি এমন পার্থক্য যে কারণে তারা সফল হয় আর আমরা অনেক ক্ষেত্রে সফল হতে পারি না। তো TED.com এর ওই ভিডিওতে বেসিক্যালি আমি দেখেছেন যে তারা বলেছিল যে যখন কোনো একটা কাজ করতে হয়, কোনো একটা গোলের ব্যাপারে আমরা টার্গেট করি যে এই গোলটা অ্যাচিভ করতে হবে বা এই গোলটা আমরা এই কাজটা আমরা করতে চাই, তার তিনটা ফেস আছে। একটা ফেস হচ্ছে যে নিজে জানা, হোয়াট আই এম ডুইং, এটা জানা যে আমি কি করছি। দেখা যায় যে পৃথিবীতে প্রায় প্রত্যেকটা মানুষ যারা কোনো কিছু করে তারা সবাই এই বিষয়টা সম্পর্কে ভালোই নলেজ রাখে যে সে আসলে নিজে কি করছে। এটার ব্যাপারে কারো তেমন একটা কনফিউশন থাকে না, এবং এটা কোনো বিগ ইস্যুও না। সেকেন্ড যে প্রশ্নটা থাকে যে হাউ আই এম গোয়িং টু ডু দিস, আমি নিজে এই কাজটা কেমনে করব, কোন মেথড ফলো করব, কোন স্ট্র্যাটেজি ফলো করব, কখন কোন পার্টটা কিভাবে করে করব, এই জিনিসটা নিয়ে একটা স্পেসিফিক প্ল্যানিং এবং একটা স্ট্র্যাটেজি ঠিক করা। দেখা যায় যে যারা মোটামুটি জানে যে তারা কি করছে, তাদের কি করা দরকার, তাদের প্রায় 50 থেকে 60% এই পার্টটা ঠিকভাবে করতে পারে। হ্যাঁ, এবং দেখা যায় যে মোটামুটি অলমোস্ট এইরকম 50 থেকে 60% একটা রেশিওর মানুষ মোটামুটি জানে যে সে যদি এই কাজটা করতে চায় তাকে আগে কি কি কাজগুলো করা দরকার, কিভাবে আগানো দরকার, এইগুলো সবই মোটামুটি জানে। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীতে এত এত স্টার্ট আপ, এত এত উদ্যোগ, এত এত কোম্পানি, তাদের মাত্র 4 থেকে 5% সফল হয়। বাকি ম্যাক্সিমাম উদ্যোগ, ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম কোম্পানির যেসব উদ্যোগগুলো, তাদের ম্যাক্সিমামই হচ্ছে ব্যর্থ হয়। প্রায় 94 থেকে 95% দেখা যায় ব্যর্থ হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে 3 নম্বর আরেকটা কোয়েশ্চেন, ওয়াই আই এম ডুইং দিস, আমি কেন এই কাজটা করব। এই ব্যাপারটার সম্পর্কে ক্লিয়ারলি নলেজ থাকে, ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমরা যত মানুষ আছি তাদের মাত্র 4 থেকে 5%। আমরা যখন কোনো একটা কাজ করি, আমাদের অধিকাংশ মানুষই আমরা ক্লিয়ার ধারণা রাখি না যে এই কাজটা আলটিমেটলি আমাদেরকে কি আউটপুট দিবে, আমরা কেন এই কাজটা করছি। একটা সিম্পল উদাহরণ দিই, আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, আমরা তো ছোটবেলা থেকে, একটু আগে আমি বলছিলাম, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করছি, আমরা চেষ্টা করছি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার, ক্লাসে ভালো মার্ক পাওয়ার। কেন করছি এই কাজগুলা আমরা কি আসলেই জানি? আমরা কিন্তু আসলে জানি না। ইনফ্যাক্ট আমি নিজেও জানতাম না অত ভালোভাবে। আমাকে বাবা মা আমাকে বলতো যে হ্যাঁ তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার ট্রাই করতে হবে, ম্যাথে তোমার মার্ক কম কেন, ম্যাথে ভালো করার ট্রাই করো।
এই কথাগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এবং ওইগুলোর থেকে আমরা চেষ্টা করছি যে হ্যাঁ আমি আরো একটা এক্সট্রা ম্যাথ করার ট্রাই করি, তাইলে হয়তো আমি পরীক্ষায় ম্যাথটা পারবো, আমি আরো একটা এক্সট্রা ফিজিক্সের কনসেপ্ট নিয়ে চেষ্টা করি, আরো একটা এক্সট্রা বই পড়ি, তাহলে আমি হয়তো এই প্রবলেমগুলো পারবো। এগুলো ছিল আমাদের মোটিভেশন। আমরা ভাবছি যে পরীক্ষায় ভালো করার জন্য আমরা এই ফিজিক্সের এক্সট্রা একটা প্রবলেম সলভ করতেছি, ম্যাথের এক্সট্রা একটা প্রবলেম সলভ করতেছি। আসলে কি তাই? যদি সেটাই আমাদের লক্ষ্য হয় তাহলে একটা সময় তো আসবে জীবনে যখন পরীক্ষা বলে আর কিছু থাকবে না, তখন তাহলে আমাদের এই পড়াশোনাগুলোর কি গুরুত্ব থাকবে? এবং অ্যাকচুয়ালি আসলে আমরা কিন্তু আসলে কখনো ভেবে দেখি নাই যে আমরা যে জিনিসটা, আমরা তো বাবা মার কথা শুনে বা সবসময় টিচারদের কথা শুনে সবসময় জাস্ট এই জিনিস আমাদের পড়তে হবে, আমরা শুধু এই জিনিসটাই চিন্তা করছি। কিন্তু কেন পড়তে হবে, কেন পড়া দরকার, এই পড়াটা আমার জীবনে কি এফেক্ট ফেলবে, অথবা আমার লাইফে আমার গোলটা কি, এই পড়াগুলো ইউজ করে আমি কি এইগুলো অ্যাপ্লাই করে আমি লাইফে কি করতে চাই, এই জিনিসটা কিন্তু আমরা কখনো অন্তত আমাদের ছোটবেলায় ভাবি নাই। এবং না ভাবার কারণে অন্তত ইন্টার পরীক্ষার পরে বা এরকম একটা স্টেজে এসে আমাদেরকে চিন্তায় পড়তে হয়, আমাদের কনফিউশনে পড়তে হয় যে আমি আসলে আমার লাইফটাকে কিভাবে দেখতে চাই। আমরা তখন কনফিউশনে পড়ি যে আমরা কি আসলে ইঞ্জিনিয়ারিং কোচিং করব, না মেডিকেল কোচিং করব, না ভার্সিটি কোচিং করব, না কি করব, আমরা তো জানি না। আমরা একদিন ধরে চেষ্টা করছি সব সাবজেক্টে ভালো করার জন্য, কিন্তু আমরা কখনো কোন একটা স্পেসিফিক কিছুর প্রতি আমাদের প্যাশন বিল্ড আপ করার চেষ্টা করি নাই, বা কখনো ওভাবে করে চিন্তা করার চেষ্টা করি নাই যে আমি এই জিনিসটা এক্সট্রা পড়তেছি, আমি এই জিনিসটা এক্সট্রা নলেজ অ্যাচিভ করতেছি, এটা আমাকে কিভাবে হেল্প করবে। এই জাতীয় কোনো কিছুই আমরা কখনো চিন্তা করার চেষ্টা করি নাই। এবং যে কারণে, যেটা একটু আগে বলতেছিলাম, যে আমরা এইরকম একটা স্টেজে এসে, এরকম একটা স্টেজ, কোন স্টেজ, যে ইন্টার পরীক্ষা হয়ে গেছে, এবং ইন্টার পরীক্ষা শুধু হয়ে যাওয়ার পর না, ইনফ্যাক্ট আমি অনেক জুনিয়রের কাছে, মানে তোমাদের ব্যাচে অনেকের কাছে প্রায় ধরো টেস্ট পরীক্ষার পর থেকে এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে যে ভাইয়া আসলে কোন কোচিংটা করলে ভালো হবে, বা আমি আমার লাইফটাকে কিভাবে শেপ করবো, আমি কি একজন ইঞ্জিনিয়ার হব, না ডাক্তার হব, না কি হব, আমি তো জানি না। এবং এটাই সবচেয়ে মানে বাজে একটা সিচুয়েশন দাঁড়ায় যে আমরা নিজেরাই জানি না যে আমরা আসলে কি হইতে চাই, আমরা কেন এত পড়াশোনা গুলা করছি। এবং জাস্ট যেটা বলতেছিলাম যে TED.com এর যে রেফারেন্সটা আমি দিচ্ছিলাম, ওই ভিডিওতে সেম কথাগুলাই বলা হয়েছে যে একটা মানুষ যখন জানে না যে সে যে কাজটা করতেছে সেই জিনিসটার মেইন উদ্দেশ্যটা কি, সে কেন করতেছে, সে কি অ্যাচিভ করতে চায়, তখন সে চাইলেও ওইটাতে তার সর্বোচ্চ এফোর্টটা দিতে পারে না। এবং সেই সব মানুষটাই সফল হয় লাইফে যারা এক্স্যাক্টলি জানে যে তারা কি করতে চায়, তারা কেন সেটা করতে চায়, তারা কিভাবে সেটা করতে চায়। এই তিনটা প্রশ্নের উত্তর যাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকে, তারাই জীবনে সবচেয়ে ভালোভাবে সফল হয় এবং তারাই একমাত্র তাদের গোলটা পারফেক্টলি অ্যাচিভ করতে পারে। একটা উদাহরণ দেই, খুব সিম্পল উদাহরণ, ধরো আমি একটা ছেলেকে ধরে আনলাম, ধরে এনে তাকে বললাম যে একটা বিশাল লম্বা মাঠ আছে, এই মাঠটা ধরো সামথিং লাইক 1 কিলোমিটার, একটা লম্বা মাঠ। তাকে আমি বললাম যে তোমাকে এই মাঠটা দৌড়াইয়া পার হইতে হবে। তো আমরা মোটামুটি সবাই 1 কিলোমিটার দৌড়াইতে পারবো, এটা সমস্যা না। মোট দেখা যাবে যে 100টা ছেলেকে যদি ধরে আনি, 100 জনের মধ্যে 100 জনই হয়তো 1 কিলোমিটার দৌড়াইয়া মাঠের ওই পারে যেতে পারবে, এটা ফ্যাক্ট না। কিন্তু যখন আমি সেটার মধ্যে একটা কনস্ট্রেন্ট সেট করে দিব, আমি তাকে বললাম যে না, তোমাকে 1 কিলোমিটার দৌড়াইতে হবে, কিন্তু সেটা করতে হবে উইদিন 6 মিনিটস, 6 মিনিটের মধ্যে তোমাকে 1 কিলোমিটার দৌড়া ওই পারে যেতে হবে। এটা কিন্তু খুব একটা সহজ কাজ না। এবং আমরা অনেকেই যারা মোটামুটি দৌড়াদৌড়ি করি না, তারা হয়তো দেখা যাবে তখন 6 মিনিটে আর 1 কিলোমিটার পার হইতে পারবো না। এবং দেখা যাবে যে হয়তো অ্যাপ্রক্সিমেট 100 জনকে যদি ধরে আনে, তাদের মধ্যে 50 to 55 এরকম একটা রেশিওর মানুষজন পারবে দৌড়াইয়া ওই পারে পৌঁছাইতে। তো এই সিমিলার ঘটনাটা ধরো এরকম 100 জন মানুষকে আমি ধরে আনলাম এবং তাদেরকে জাস্ট আমি বললাম এবার যে তোমাকে সিমিলার 6 মিনিটে 1 কিলোমিটার দৌড়াইতে হবে, এবং তাদের মানে এক্সট্রা একটা কথা বললাম যে তুমি যদি 6 মিনিটের মধ্যে মাঠের ওই পারে পৌঁছাইতে পারো, ওই পারে সামথিং লাইক ধরো 10 বা 20 লাখ টাকা আছে, তুমি 6 মিনিটের মধ্যে যদি পৌঁছাইতে পারো, তুমি ওই 10 বা 20 লাখ টাকাটা নিতে পারবা, কিন্তু 6 মিনিটের পরে গেলে তুমি আর ওই টাকাটা পাবা না। এবার যদি তুমি 100 জন মানুষকে এরকম টেস্ট করে দেখো, যে তাদেরকে যদি তুমি বলো তোমরা দৌড়ে ট্রাই করো ওই পারে যাওয়া, দেখবে এবার আগে যদি 50 জন মানুষ পৌঁছাইতে পেরে থাকে, এবার দেখবে সেই রেশিওটা 70 থেকে 80 জন পৌঁছাইতে পারবে। এটার একটা মাত্র কিন্তু কারণটা কি,
আগের বার তার মনের মধ্যে কোনো স্পেসিফিক মোটিভেশন ছিল না, সে জানতো না যে আমি কেন এই পারে যাবো, আমার তো গিয়ে কোনো লাভ নাই। সে তুমি হয়তো কোন একটা ছেলে ধরে এনে যদি বলো শুধু শুধু মানে 1 কিলোমিটার দৌড়াইতে, সে বলে ভাই হুদাই কেন দৌড়াইতে বলতেছেন, এই গরমের মধ্যে দৌড়াইতে ভালো লাগে না। তো স্বাভাবিক যে এরকম হবে যে তারা কোনো মোটিভেশন পাবে না। কিন্তু তাকে যদি তুমি একটা স্পেসিফিক আউটপুটের কথা বলো যে হ্যাঁ তুমি যদি 1 কিলোমিটার দৌড়ায় ওই পারে যাইতে পারো, তুমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবা, যে তুমি এই পারপাসটা সার্ভ করতে পারবা, তুমি সামথিং একটা বেনিফিটেড হবা বা তুমি অন্য কাউকে বেনিফিটেড করতে পারবা, তখন সে একটা মোটিভেশন পাবে। এবং তখন দেখবা যে এরকম সাকসেসফুল মানুষ যারা 1 কিলোমিটারটা খুব সাকসেসফুলি 6 মিনিটের মধ্যে পার হইতে পারতেছে, তাদের সংখ্যাটা অনেক বেড়ে যাবে। এবং এই জিনিসটা হইতেছে ইম্পর্টেন্ট পার্ট, যে জাস্ট তুমি যদি একটা মানুষকে একটা পারপাস দিতে পারো, তুমি যদি একটা মানুষকে জাস্ট একটা উদ্দেশ্য দিতে পারো যে তুমি এই গোলটা অ্যাচিভ করো, তাহলে তুমি লাইফে এই কাজগুলো করতে পারবা, তুমি এভাবে করে মানুষকে হেল্প করতে পারবা বা তোমার ফ্যামিলিকে এভাবে করে হেল্প করতে পারবা, সেই একটা পারপাস যদি তুমি কাউকে দিতে পারো, তাহলে দেখবা তার সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি শুধু না, এটা প্রমাণিত, সে সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক গুণে বেড়ে যাবে। এবং তোমরা হয়তো দেখবা যে এটা একটা প্রতিষ্ঠিত একটা এক্সপেরিমেন্ট, যে জরিপ করে তোমরা যদি দেখবা যে সাধারণত আমরা দেখি যে দরিদ্র ফ্যামিলি থেকে সাকসেসফুল হওয়ার রেট অনেক ক্ষেত্রে বেশি থাকে। এবং এটা নিয়ে অনেক লেখালেখিও হয়, বলা হয় যে যারা কম্পারেটিভলি রিচ ফ্যামিলি থেকে আসে, তাদের তুলনায় যারা কম্পারেটিভলি মেধাবী ছেলে, যারা কিনা কম্পারেটিভলি গরিব পরিবারগুলো থেকে আসে, তারা অনেক ভালো করে। এরকম একটা কথা আমি প্রায় সময় শুনি। কথাটা আসলে এইটা ফ্যাক্ট না যে সে গরিব না ধনী, ফ্যাক্টটা হইতেছে এটা যে যারা কম্পারেটিভলি গরিব বা দরিদ্র ফ্যামিলি গুলো থেকে আসে, তাদের একটা স্পেসিফিক পারপাস থাকে, তাদের একটা লাইফে তারা দেখে যে তাদের বাবা বা মা স্ট্রাগল করছে, তারা দেখে যে না আমি এরকম এই স্ট্রাগলটার মধ্যে আমি যাইতে চাই না, আমি চাই না যে আমার সন্তানরা ওরকম স্ট্রাগলের মধ্যে যায়, সুতরাং আমাকে লাইফে প্রসপার করতে হবে, আমাকে লাইফে ভালো করতে হবে। তারা একটা পারপাস পায়, তারা একটা গোল সেট করতে পারে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো যদি আমি করতে পারি তাহলে আমি একটা বেটার লাইফ পাবো। এই জিনিসগুলো তারা অনেক ইজিলি বুঝতে পারে, কারণ তারা তাদের বাবা মার কাছ থেকে ওই স্ট্রাগলটা দেখছে। কিন্তু কম্পারেটিভলি যারা সলভেন্ট ফ্যামিলি গুলো থেকে আসে, সচ্ছল পরিবারগুলো থেকে যারা আসে, তাদের সামনে ওই পারপাস স্পেসিফিক্যালি থাকে না। তার না থাকার কারণটা খুব পরিষ্কার, কারণ তারা ওইভাবে করে দারিদ্র কষ্টটা তারা দেখতে হয় না। এটা তাদের দোষ না, এটা জাস্ট বাস্তবতা। তো এর ফলে দেখা যায় যে কম্পারেটিভলি তারা অনেকটা রিল্যাক্স মুডে বড় হয়, এবং তারা অনেকেই সাধারণত পারপাসটা ওইভাবে করে সেট করতে পারে না। বাট তারপরও আমরা অনেক ভালো ভালো উদাহরণই দেখতে পাই যে অনেক ভালো ফ্যামিলি, রিচ ফ্যামিলি থেকেও কিন্তু ভালো কাজ হয়েছে, অনেক ভালো ভালো এন্টারপ্রেনারশিপ হয়েছে, এবং তারা কিন্তু তাদের লাইফে গোলটা তাদের মতো করে সেট করে নিয়েছিল। এবং তুমি যদি যে কোনো একটা সফল ব্যক্তির লাইফের কথাগুলো শোনো, তুমি দেখবা যে তাদের লাইফে স্পেসিফিক কিছু গোল ছিল, তারা জানতো যে আমরা এই কাজগুলো করতে হবে, স্পেসিফিক পারপাস গুলো তারা সার্ভ করছে, এবং এই পারপাস গুলো অ্যাচিভ করার ফলেই তারা আলটিমেটলি লাইফে সাকসেসফুল হইতে পারছে। সো একটা পারপাস থাকা লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভালো পরিমাণে সত্যি। এখন আমার নিজের কথা যদি বলি, আমি চট্টগ্রামে বড় হয়েছি, আমার স্কুল বা কলেজ এগুলা সবই চট্টগ্রামে, এবং আমি মোটামুটি বলা যায় যে আমিও সিমিলার সিচুয়েশন থেকে আসছি। আমি স্কুল বা কলেজে থাকতেও ওরকম কোনো স্পেসিফিক পারপাস আমার নিজেরও ছিল না। বাবা মা বলতো যে ভালো রেজাল্ট করতে হবে, এই কারণে আমিও ভালো রেজাল্ট করার ট্রাই করতাম, পড়াশোনা করতাম, দ্যাটস ইট। বাট যখন আমি ক্লাস 9 বা 10 এর দিকে আসলাম, তখন আমি স্পেসিফিক্যালি একটা কারণ খুব ভালোভাবে বলতে চাই। সেটা হচ্ছে এরকম যে যখন আস্তে আস্তে আমাদের সাবজেক্ট গুলো ভাগ হওয়া শুরু করে, যে সায়েন্সটা ভাগ হয়ে গেল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এরকম 4টা ভাগ আলাদাভাবে আসলো, আমি আস্তে আস্তে দেখলাম যে বায়োলজি জিনিসটার প্রতি আমার নিজেরই যথেষ্ট পরিমাণে বিরক্তি ছিল। মানে আমার কাছে মনে হইতো, এটা আমার পার্সোনাল কনসেপ্ট, অনেকে ভালো লাগতেও পারে, তো আমার ভালো মনে হইতো যে এই জিনিসটা ভালো পরিমাণে মুখস্থ করতে হয়, এবং আমার রীতিমতো এই জিনিসটা পড়তেই ভালো লাগতো না, এরকম একটা সিচুয়েশন ছিল। রাদার ম্যাথ বা ফিজিক্স টাইপের জিনিসগুলোর প্রতি আমার ইন্টারেস্টটা আমি নিজেই দেখছি যে আমার কাছে এটা করতে ভালো লাগে। সো আমি যখন বুঝতে পারলাম যে আমার দক্ষতাটা বায়োলজির তুলনায় ফিজিক্স বা ম্যাথ টাইপের জিনিসগুলোর প্রতি বেশি,
তখন আমি আস্তে আস্তে ডিসাইড করার চেষ্টা করলাম যে না আমি তাইলে একটা জিনিস আমাকে চিন্তা করতে হবে যে ভবিষ্যতে যখন আমি হায়ার স্টাডিজে যাব তখন আমি কিভাবে করে আমার লাইফটা বা আমার গোলটা আমি কিভাবে সেট করতে চাই। এবং তখন থেকে আস্তে আস্তে আমার কাছে আমি আইডিয়াটা নিয়ে স্টার্ট করছি যে মেবি বুয়েট ইজ এ বেটার চয়েস ফর মি দেন মেডিকেল। বাট যদি এরকম কেউ থাকে যার কিনা কম্পারেটিভলি ম্যাথ সে অত্যন্ত দুর্বল বা ফিজিক্স টাইপের এই জিনিসগুলো তার কাছে মোটেও ভালো লাগে না, সে কনসেপ্ট গুলো তার কাছে খুবই জটিল লাগে, রাদার বায়োলজি বা এই টাইপের জিনিসগুলো তার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, আই প্রেফার যে তার জন্য কম্পারেটিভলি মেডিকেলটা হয়তো বা বুয়েট বা এইসব ভার্সিটির তুলনায় অনেক বেটার। বা আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি, আমাদের ব্যাচেরই আমি 2-3 জন ফ্রেন্ডকে আমার দেখছি যারা স্পেসিফিক্যালি মেডিকেল বা বুয়েট কোনোটাতেই যায় নাই। তারা চান্স পেয়েছিল সব জায়গাতেই, বা তাদের প্যাশন ছিল যে না আমি শুধুমাত্র ফিজিক্স এর উপর পড়তে চাই বা অথবা আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর পড়তে চাই, এবং তারা ঢাকা ভার্সিটিতে ওরকম সাবজেক্ট গুলোতে গেছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং ইউ এবং নট অনলি ইউ, উই অল নিড টু ফোকাস। আমাদের প্যাশনটা কি, আমাদের দক্ষতাটা কি। একটা জিনিস মনে রাখবা, তুমি কোথায় পড়ো, তুমি কি বুয়েটে পড়ো নাকি মেডিকেলে পড়ো নাকি তুমি ঢাকা ভার্সিটি বা অন্য যে কোনো পাবলিক ভার্সিটি বা প্রাইভেট ভার্সিটিতে পড়ো, সেটা ইন দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করবে না। কেউ একটা দিন জানতে চাবে না যে তুমি আসলে কোথায় পড়ছিলা। বাট কি ম্যাটার করবে? ম্যাটার করবে তুমি তোমার হায়ার স্টাডিজে পড়তে গিয়ে বা হায়ার স্টাডিজের কথা বলো বা তোমার ক্যারিয়ার লাইফে যখন তুমি জব করবা বা নিজে কোনো একটা এন্টারপ্রেনারশিপ করবা, তুমি তখন কতটা সফল হইতে পারছো, তুমি তখন কতটা দক্ষতা পরিচয় দিতে পারছো, তুমি তখন কতটা স্কিল শো করতে পারছো, এটা হচ্ছে মেইন কথা। এবং তুমি স্কিলটা কিন্তু অ্যাচিভ করবা তোমার হায়ার স্টাডিজ টাইমটাতে। এবং এই কারণেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তুমি হায়ার স্টাডিজটা কিসে নিবা সেটা তোমার নিজের চয়েস হওয়া উচিত। তোমাকে চিন্তা করতে হবে যে আমি আগে আমার গোলটা এমন ভাবে সেট করব, আমি সেই জিনিসে হায়ার স্টাডিজটা নিব যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে, আমি নিজে যেটাতে আমার নিজের সবচেয়ে দক্ষ মনে করি নিজেকে। কারণ আমি নিজে আমার এরকম অনেক ফ্রেন্ডকে দেখছি যারা সামথিং লাইক ধরো যে তার নিজের ইচ্ছা ছিল সে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বে, তার সে ম্যাথে ভালো ছিল, ফিজিক্সে ভালো ছিল, কিন্তু জাস্ট সিম্পলি বাবা মার প্রেশারের কারণে তার পরিবার থেকে প্রেশার দেওয়া হয়েছে যে না তোমাকে মেডিকেলে পড়তে হবে, তোমাকে ডাক্তার হইতে হবে, আমাদের অনেক দিনের স্বপ্ন। জাস্ট এই জিনিসটার কারণে সে যথেষ্ট ট্যালেন্টেড ছিল, সে মেডিকেলও চান্স পাইছিল, ইঞ্জিনিয়ারিং এও চান্স পাইছিল, বুয়েটেও চান্স পাইছিল। সো বাট জাস্ট ফ্যামিলি প্রেশারের কারণে সে পরবর্তীতে বাধ্য হয়ে বা আমার ইচ্ছা অনুযায়ী মেডিকেলে পড়তে। সিমিলার এরকম মানুষ আমি দেখছি, বুয়েটেই দেখছি, যার নিজের ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার, ভালো রকম ইচ্ছা ছিল তার মেডিকেলে পড়ার, এবং আমার নিজেরই ডিপার্টমেন্টে, বাট সে জাস্ট ফ্যামিলি প্রেশারের কারণে, ফ্যামিলির ইচ্ছা যে ছেলে ইঞ্জিনিয়ার হবে, তাকে সে বাধ্য হয়েছে বুয়েটে পড়তে। এবং এই জাতীয় ঘটনাগুলো রেজাল্টটা কি হয় অত্যন্ত দুঃখজনক। মানে আমি নিজে আমার ফ্রেন্ডের কথা বলতে পারি যে আমি নিজে দেখছি যে সে টোটালি বুয়েটে এসে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে নাই এবং মোটামুটি অর্ধেকে গিয়ে পুরোপুরি পড়াশোনায় ছেড়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। এবং এটা কারণটা অবশ্য অবভিয়াসলি বোঝাই যাইতেছে যে তুমি যখন একটা জিনিস, যে জিনিস তোমার পছন্দ না, তোমাকে যদি আমি জাস্ট ফ্যামিলি প্রেশার বা নিজেদের বাবা মার ইচ্ছার কারণে তুমি যদি জোর করে বাধ্য হও ওই জিনিসটাতে পড়তে, তাহলে অবভিয়াসলি তুমি কখনোই সেটাতে ইন্টারেস্ট পাবা না। এবং ইন্টারেস্ট না পাওয়ার ফলে তুমি ওই জিনিসটা তোমার কাছে মনে হবে যেন তোমাকে জোর করে চাপাই দেওয়া হয়েছে, এবং তুমি কখনো যদি এটা থেকে পাস করে বের হইতেও পারো, তুমি কখনো মানে অ্যাটলিস্ট হ্যাপি হইতে পারবা না যে আমি আমার নিজের যেটা ইচ্ছা ছিল সেটা আমি পড়তে পারছি। এই জিনিস জায়গাটা তুমি কখনোই হ্যাপি হইতে পারবা না। সো এই কারণেই নিজের যেটা প্যাশন, নিজের যেটা পড়ার ইচ্ছা, সেই জিনিসটাকে গোল হিসেবে সেট করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা পারপাস হিসেবে সেট করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, আমার নিজের কথাটা যেটা বলতেছিলাম, যে আমার যখন পছন্দ হয়েছিল, আমার নিজের বাবা মারও ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাবে, আমার বাবা মা বলছিল যে দেখ ডাক্তার হইলে মানুষের সেবা করা যায়। সো বাট অ্যাকচুয়ালি কথাটা কিন্তু এমন না যে শুধু ডাক্তার হইলে মানুষের সেবা করা যায়। মানুষের সেবাটা প্রত্যেকটা প্রফেশন থেকে করা যায়, কৃষক হইলেও করা যায় কিংবা দিনমজুর হইলেও করা যায়, প্রত্যেকেই কিন্তু আসলে অন্য আরেকজনের জন্য সার্ভিস দিয়েই যাচ্ছে। বাট তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কোন জায়গাটা থেকে সবচেয়ে ইফেক্টিভলি মানুষের সেবা দিতে পারবা। তুমি কি এমন একটা জায়গা থেকে মানুষের সেবা দিবা যেখানে আসলে তুমি তোমার প্রতিভাটারই কোনো বিকাশ ঘটাইতে পারবা না, নাকি এমন একটা জায়গা থেকে মানুষের সেবা দিবা যে জায়গাটায় তুমি নিজে সন্তুষ্ট, স্যাটিসফাইডলি তুমি মানুষের জন্য কাজ করতে পারবা। সো এই কারণে আমি যখন আমাকে বলছিলাম এই কথাগুলা যে দেখো আমার তো আসলে
মেডিকেলটা আমার মনে হয় আমি হয়তো মেডিকেলে চান্স পাইতে পারবো, এবং আমি আলটিমেটলি পাইছিলাম মেডিকেলে চান্স, কিন্তু আমি আলটিমেটলি ওখানে গিয়ে স্যাটিসফাইড হতে পারবো না। আমার কাছে মনে হয় জিনিসটা সবসময় একটা বোঝা বলে মনে হবে, হয়তো আমার ওখানে গিয়ে আমি রেজাল্ট খারাপ হবে, আমি এই কথাগুলো বুঝাই বলছিলাম। এবং লাকিলি ফর মি যে আমার বাবা আমার বিষয়গুলো বুঝতে পারছিল, এবং এই কারণে আমি অন্তত পক্ষে স্যাটিসফাইডলি অ্যাডমিশন কোচিং সময়টা যথেষ্ট স্যাটিসফাইডলি করতে পারছি, এবং মোটামুটি ভাবে কনফিডেন্টলি করতে পারছি। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, যে তুমি অন্তত পক্ষে কন্টেন্টেডলি এই জিনিসটা ডিসাইড করো যে তুমি আসলে কোথায় পড়তে চাও। এখন একটা প্রশ্ন হইতে পারে যে আমাদের অনেকেই আসলে কমপ্লিটলি শিওর হইতে পারি না, যে অনেক এই প্রশ্নটা সবসময় খুব প্রচুর পরিমাণে পাওয়া যায় যে ভাইয়া আমার তো সবই ভালো লাগে, আমার ফিজিক্স ভালো লাগে, কেমিস্ট্রি ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। এই জাতীয় কেস গুলাতে যেটা সবচেয়ে বেটার ওয়ে সম্ভবত আমার কাছে যেটা মনে হয়, যে তুমি একটা জিনিসকে ফোকাস করো, অবশ্যই একটা জিনিসকে ফোকাস করবা। কখন আমি নিজে যেটা প্রেফার করি, কখন অ্যাটলিস্ট দুই নৌকায় পা দিবা না। এটা প্রশ্নটা প্রচুর আসে যে ভাই ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কোচিং একসাথে করবো কিনা। আমার মতে অ্যাটলিস্ট কখনো দুই নৌকা একসাথে পা দিও না। কেন দুই নৌকা একসাথে পা দিবা না? একটা জিনিস মনে রাখো, নৌকা দুইটা কিন্তু একদিকে যাইতেছে না, নৌকা দুইটা আলটিমেটলি দুই দিকে যাবে। ফলে যদি তোমাকে দুই নৌকাতে পা আলটিমেটলি রাখতে হয়, তোমার পা বিশাল লম্বা হইতে হবে, যে এত লম্বা পা আসলে আমাদের সবার থাকে না। কিছু এক্সেপশনাল মানুষ থাকে যারা আমি দেখছি যে আমাদের বারেও মেডিকেল বুয়েট দোনো জায়গাতেই ভালো রেজাল্ট করছে, বাট এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পল, এটা আমরা সবসময় বলি। সো জেনারেল স্টুডেন্টের কথা যদি আমি বলি, তুমি তো তোমার সামর্থ্য জানো, তাই না? সো আমি যদি বলি, মানে আমার কাছে যেটা মনে হয় সাধারণ স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, একসাথে দুইটা কন্টিনিউ করা দিস ইজ টু মাচ টাফ। এবং এটা যারা করতে যায় তাদের সর্বোচ্চ 5 থেকে 10% সাকসেসফুল হয়, যারা আমি একটু আগে বললাম যে তারা এক্সট্রা ট্যালেন্টেড বা ওভার ট্যালেন্টেড। বাট সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়, তারা কয়দিন পরে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং এ ক্লাস করছে, মেডিকেলে পড়াটা ভুলে গেছে, মেডিকেলে ক্লাস করতে গেছে, ইঞ্জিনিয়ারিং এ পড়াটা ভুলে গেছে, এবং এরকম করতে গিয়ে আলটিমেটলি কোনোটাই অ্যাচিভ হয় না। তো এরকম জাতীয় সিচুয়েশন গুলোতে আসলে কি করা উচিত? জাস্ট যে আমি একটু আগে যে কথাটা বলছিলাম সেই কথাটা আবারও বলতেছি, একটা পারপাসটা সেট করো, একটা পারপাস মাস্ট সেট করো, সেটা সেট করে দেন চেষ্টা করো যদি এক্সট্রা সময় পাওয়া যায় তাহলে অন্যটার পিছনে কিছু সময় দিতে, বাট ওইটাকে কখনোই মেইন টার্গেট হিসেবে রাখো না। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম, শুধু ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম। আমার বাসা থেকে আমাকে সবসময় বলতো যে বাবা তুই কি আদৌ চান্স পাবি, যদি এমনকি যদি ইঞ্জিনিয়ারিং চান্স না পাস তাহলে কেমন হবে, যদি কোনো জায়গায় না আসো, এরকম একটা ভয় থাকে। আমার রেজাল্ট খারাপ ছিল না, বাট তারপরে আমার বাসা থেকে সবসময় এই ব্যাপারটাতে ভয় পাইতো, কেমন হবে বলা তো যায় না, যদি পরীক্ষা খারাপ হয়, যদি এমন হয়, হইতেই পারতো। বাট আমি যেটা ট্রাই করতাম সেটা হচ্ছে, ধরো সপ্তাহে একদিন, ধরো শুক্রবার বা কোনো একটা দিন চেষ্টা করতাম হালকা করে বায়োলজি পড়তে, খুব কম পরিমাণে হলেও চেষ্টা করতাম একটু টাচে থাকতে। এবং এই জিনিসটা আমাকে পরবর্তীতে অ্যাটলিস্ট যখন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলাম, পিছনের দিকে একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম, তো সেই সময়টা আমাকে কিছুটা হেল্প করছিল, যে তোমার হচ্ছে অ্যাটলিস্ট তখন হচ্ছে পুরো সিলেবাসটা কমপ্লিট করা লাগে, তো যদি হালকা করে একটু একটু দেখা যাওয়া যায় তখন হইতেছে কিছুটা হেল্প হয়। আমি বলতেছি না এটা পুরোপুরি হেল্প করবে, বাট কিছু কিছু হেল্প করে। বাট আলটিমেটলি যেটা হয় যে দুইটা নৌকা একসাথে পা দেওয়ার চাইতে তুমি যদি একটা নৌকায় পা দাও এবং অন্য নৌকার থেকে, মানে অন্য নৌকায় পা না দিয়ে জাস্ট ওই নৌকার দিকে, ওই নৌকার থেকে কিছু কিছু নলেজ গেইন করার চেষ্টা করো, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখা, এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। তুমি নিজে ঠিক করো যে একটা নৌকা, কোন নৌকাটা তুমি চয়েস করবে সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। আমি একটু আগে বলছি যে তুমি তোমার নিজের দক্ষতাটাকে জাজ করার চেষ্টা করো, তুমি কোন জায়গাটায় সবচেয়ে ভালো ওটা জাজ করার চেষ্টা করো, এন্ড দেন অন্যটাকে জাস্ট হালকা করে কন্টিনিউ করো, ওইটাতে বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। এখন একটা প্রশ্ন আমি পাইতেছি যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ভার্সিটি কভার হয় কিনা। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা সবসময় বলি যে ইঞ্জিনিয়ারিং কোচিং বেসিক্যালি আসলে কি করে বলতো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটাকে বেসিক্যালি কভার দেয় এবং ইংলিশটাকে কভার দেয়। এবং ইঞ্জিনিয়ারিং কোচিং এ সাধারণত প্রশ্নের সেট গুলোকে এমন ভাবে প্রিপেয়ার করা হয় যাতে সেগুলা মোটামুটি ইউনিভার্সিটির কোচিং এর জন্য যে পরিমাণ নলেজ দরকার তার থেকে একটু হায়ার লেভেলে থাকে। অর্থাৎ মোটামুটি ইউনিভার্সিটিতে যে পরিমাণ নলেজ দরকার হয় তার থেকে বেশি পরিমাণ নলেজ ইঞ্জিনিয়ারিং কোচিং এর মোটামুটি কন্টেন্টের মধ্যে থাকে।
এটাতে দুই রকমের সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে এটা যে যারা যথেষ্ট পরিমাণে প্রিপেয়ার্ড না, মানে প্রিপেয়ার না বলতে যাদের মোটামুটি নলেজ খুব একটা স্ট্রং না, ইন্টার লাইফে যাদের একটু মোটামুটি ভালোই গ্যাপ আছে, তারা প্রথমে যখন তারা যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে আসে, তারা প্রথমে কিছুটা হায়ার লেভেলের জিনিস দেখে ভয় পেয়ে যায়। এটা একটা খুব সত্যি কথা যে তারা হচ্ছে তাদের আসলে তাদের টার্গেট যদি হয় ভার্সিটি, জাস্ট ভার্সিটি, তাহলে ইঞ্জিনিয়ারিং এর কন্টেন্ট তাদের জন্য একটু হাই। তখন তাদেরকে একটু সিলেক্টিভ হইতে হয়। সিলেক্টিভ হওয়া মানে হচ্ছে এটা যে ইঞ্জিনিয়ারিং এর পুরো কন্টেন্ট কিন্তু তোমার কমপ্লিট করার দরকার নাই, তুমি শুধুমাত্র সেই কন্টেন্ট গুলো কভার করো যোগ্য কন্টেন্ট তোমার ভার্সিটির জন্য দরকার। বাট ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট তুমি বলতে পারো যে ভার্সিটি কন্টেন্টকে পুরোটাই কভার করে, বরঞ্চ আরো এক্সট্রা কিছু জিনিসপত্র আছে, তো তুমি এক্সট্রা কিছু জিনিসপত্র গুলো বাদ দিতে হবে। এই ব্যাপারে ভাইয়াদের সাথে কথা বলবা, ভাইয়ারা বলে দিবে যে কোন পার্ট গুলো বাদ দিতে হবে, কোন পার্ট গুলো তোমাকে আসলেই পড়তে হবে। তো সেই পার্ট গুলো যদি তুমি জাস্ট কভার করো, তাহলে তোমার ভার্সিটির জন্য প্রিপারেশন ভালোভাবে কভার হবে। আর যারা খুবই ভালো স্টুডেন্ট, যারা হচ্ছে ইন্টার লাইফের যথেষ্ট ভালো কনসেপ্ট আছে, কোনো নলেজের গ্যাপ নাই, খুব ভালো, তাদের জন্য আসলে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ভার্সিটি খুব ভালোভাবে কভার হয়ে যায়। কারণ ভার্সিটি প্রত্যেকটা কোয়েশ্চেন আসলে ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেনের চেয়ে অনেক ইজিয়ার হয়। ফলে যারা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন গুলো খুব ইজিলি পারে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন গুলো ভালোভাবে প্র্যাকটিস করে, তারা ভার্সিটি কোয়েশ্চেন গুলো খুব ভালোভাবেই মানে আনসার করতে পারে। এবং তোমরা যদি গত 2-3 বছরের ঢাকা ভার্সিটি ক ইউনিটের রেজাল্ট গুলো দেখো, তোমরা দেখবা যে সামনের দিকে যে পজিশন গুলো, শুধু সামনের দিকে পজিশন না, মোটামুটি ওভারঅল সবগুলো সিটের মধ্যে তুমি যদি দেখো, অধিকাংশ সিটে কিন্তু অকুপাইড ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের দ্বারা। এবং এই জিনিসটা একটা রিয়ালিটি, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে তাদের অলরেডি ভার্সিটি কন্টেন্ট গুলো কভার হয়ে যায়। সো বেসিক্যালি অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে খুব একটা প্রবলেম হয় না। বাট তোমাকে এটা সাবধান থাকতে হবে যে তুমি কতটুকু পার্ট পড়বা। তুমি যদি শুধু ভার্সিটিকে টার্গেট করো, তোমাকে ওই জায়গাতে একটা ফিল্টারিং করতে হবে যে না, যে পার্ট গুলো অপ্রয়োজনীয় ওগুলো আমি বাদ দিব, যতদূর আমার ভার্সিটির জন্য প্রয়োজন যা সেই পার্ট গুলো আমি কভার করবো। সো আবার মেইন বিষয়টাতে ফিরে আসি, যে যেটা বলতেছিলাম যে সব সময় পারপাসটা ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই জায়গাটাই সবসময় ক্লিয়ার থাকাটা জরুরি যে আমরা আসলে কি করতে চাই। এখন একবার যখন তোমার পারপাসটা ঠিক হয়ে গেছে, যে তুমি যখন জানো why I am going to do this, why I am going to specifically why I am targeting this goal, তোমার এবার ফার্স্টে ঠিক করা দরকার how I am going to do this। তোমাকে ঠিক করতে হবে যে তুমি কিভাবে তোমার গোলটা, তোমার টার্গেটটাকে তুমি কিভাবে অ্যাচিভ করবা। আবার একটু উদাহরণে যাই, লাইক হইতেছে যে ওই যে একটা উদাহরণ দিছিলাম যে একটা মানুষকে 5-6 মিনিটসে 1 কিলোমিটার দৌড়াইতে হবে। এখন আমাকে যদি বলতো যে হ্যাঁ তুমি দৌড়াও 5-6 মিনিটসে 1 কিলোমিটার দৌড়াও, আমি যেটা করতাম প্রথম দিকে খুব জোরে দৌড়ানো শুরু করতাম, মানে ভীষণ জোরে দৌড়ানো শুরু করতাম, যে এমন একটা ব্যাপার যেন হইতেছে 1 মিনিটে 1 কিলোমিটার পার হয়ে যাবো। বাট দেখা যায় 1 মিনিট পরে গিয়ে হাঁপাই গেছি, আর দৌড়াইতে পারতেছি না, বা পেটে ব্যথা শুরু হয়েছে, এরকম টাইপের অবস্থা তৈরি হইতো। সো যে জিনিসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, মানে যে ভুলটা আমরা সবাই করি, আমাদের যখন কোন একটা গোল অ্যাচিভ করতে বলা হয়, লাইক হইতেছে তোমাদের কথাই বলি, তোমাদেরকে সামনে 3 বা 4 মাসে একটা অ্যাডমিশনের জন্য পুরো বই কভার করতে হবে, একটা বিশাল সিলেবাস তোমাদের কভার করতে হবে। তো দেখা যাবে অনেকেই হয়তো ভাববা যে নরমালি, যে আমি যে ওটা বলছিলাম যে আরে 3-4 মাস কি দরকার, 1 সপ্তাহে পুরো সিলেবাস কভার করে ফেলবো। তো এটা করতে গিয়ে যেটা হবে, দেখবা যে প্রথম 1 সপ্তাহ হয়তো খুব প্রেশার নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করলাম। এই পড়াশোনা করার পরে দেখা যাবে যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে গিয়ে তুমি নিজে এসে দম হারাই ফেলছো, তুমি নিজে আর কন্টিনিউ করতে পারতেছো না। এই কারণে যে জিনিসটা যে কোনো ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্ল্যানিং। যখন অ্যাডমিশন ফেজের এই প্রস্তুতি নেওয়ার সময়টায় প্ল্যানিং পার্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। জাস্ট যেমনটা বলতেছিলাম যে ওই যে দৌড়ানোর কথাটা, আমি হয়তো দেখা যাবে যে শুরুতে খুব জোরে দৌড়ানো শুরু করছি, কিন্তু একজন খুব ভালো অ্যাথলেট যে কিনা খুব ভালো দৌড়াইতে পারে, তুমি যদি তাকে খেয়াল করো, ম্যারাথন তো তোমরা সবাই দেখছো মনে হয় অলিম্পিক গেমস এর, যারা ম্যারাথনে দৌড়ায় তারা কিন্তু শুরুতে খুব জোরে দৌড়ায় না, বরঞ্চ তাদের টার্গেট থাকে এইটা যে আমাদেরকে পুরো টাইমে দৌড়াইতে হবে, এবং পুরো টাইম যাতে আমরা ইভেন্টে দৌড়াইতে পারি, অর্থাৎ পুরো টাইম যাতে মানে গড়ে যেন সেম ভাবে দৌড়াই যেতে পারি। তুমি যদি শুরুতে খুব বেশি জোরে দৌড়ানো শুরু করো, তুমি দেখবে একটু পরে তুমি দম হারাই ফেলছো, তোমার শরীর আর ওইটা সাপোর্ট করতেছে না। সো সিমিলার কেসটা আমাদের যে কোনো টাস্কের ক্ষেত্রে প্রযোজ্য। কখনোই কোনো জিনিস বা কোনো টাস্ককে একদিনে করে ফেলবো এরকম চিন্তা ভাবনা করবা না, সেটা কোনোদিন পসিবল না, এটা মাথায় রাখবা। যে কোনো একটা বড় টাস্ক
করতে গেলে তোমার জন্য যদি তোমাকে যদি 3 বা 4 মাস সময় দেওয়া হয়, ফার্স্টে প্ল্যানিং করো তুমি কিভাবে কাজটা করতে চাও এবং সব সময় যেন তুমি সমান গতিতে কাজটা চালিয়ে যেতে পারো। মানে এমন যে না হয় যে আমি ঠিক করলাম 7 দিন আমি খুব পড়লাম, তারপরে 7 দিন আর আমার খোঁজ খবর নাই, আমি আর পড়াশোনাই করতেছি না, এরকম সিচুয়েশন হলে কিন্তু খারাপ। তাইলে দেখবা পরের 7 দিন পরে আবার যখন পড়া শুরু করতে যাবা দেখবা যে আগের 7 দিনের পড়া সবই ভুলে গেছো। সো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুরো সময়টা যেন তুমি ইভেন্টলি পড়ে যাইতে পারো। এই কারণে চেষ্টা করবা যখন মানে অ্যাডমিশনের যে কোচিং গুলো হয় সেগুলো একটা স্পেসিফিক প্ল্যানিং থাকে। প্ল্যানিং মানে হচ্ছে এত উইক থেকে এত উইকের মধ্যে এই পড়া হবে, এই উইক থেকে এই উইকের মধ্যে এই পড়া হবে, এই উইক থেকে এই উইকের মধ্যে এই পড়া হবে। চেষ্টা করবা ওই যে প্ল্যানিং যেটা দেওয়া থাকবে ওই প্ল্যানিংটাকে ভালোভাবে ফলো করা। ভালোভাবে ফলো করা মানে এত থেকে এত উইকের মধ্যে আমি এই জিনিসগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, এত থেকে এত উইকের মধ্যে এই জিনিসগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, এই পেজটা বজায় রাখার চেষ্টা করবা। চেষ্টা ও এই মানে কোচিং এ যে গতিতে পড়াচ্ছে তার চাইতে আগায় যাওয়ারও দরকার নেই, আবার চেষ্টা করবো তার চাইতে যাতে পিছাইও না পড়ো। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হবে, আমি যেটা আগে থেকে তোমাদের বলে রাখতেছি, সেটা হচ্ছে যে দেখা যাবে যে কোচিং অনেক দ্রুত পড়াই ফেলতেছে, যে জিনিসের সাথে কোপ করা যাইতেছে না। মানে হয়তো দেখা যাবে যে কোচিং এ অনেক দেখা গেল 1 সপ্তাহে 3 চ্যাপ্টার পড়াই ফেলছে, আমি ওই 1 সপ্তাহে 3 চ্যাপ্টার পড়ে শেষই করতে পারি নাই। এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা নিজের সামর্থ্যটা বুঝতে পারা। নিজের সামর্থ্য বুঝতে পারা মানে কিরকম, ধরো তুমি ইন্টার লাইফে খুব ভালো প্রিপারেশন নাও নেই, তোমার প্রিপারেশন অত ভালো না, ইন্টার লাইফে অত পড়াশোনা করা হয়নি, তাইলে তোমাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে কোচিং এ যদি 3 চ্যাপ্টার কভার করে এক উইকে, ধরো ফিজিক্সের 3টা চ্যাপ্টার কভার করে ফেলছে এক উইকের মধ্যে, বা হয়তো দেখা গেল 3 দিনে কভার করে ফেলছে ফিজিক্সের 3টা চ্যাপ্টার। তুমি যদি চিন্তা করো যে তোমার ইন্টার লাইফে কিন্তু তোমার প্রিপারেশন যথেষ্ট ভালো না, বাট তুমি যদি এখন চিন্তা করো যে তুমি 3টা চ্যাপ্টারে একেবারে ডিপে গিয়ে বুঝে 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 এখন পড়বা, তুমি কিন্তু 3 দিনে শেষ করতে পারবা না। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কখনোই 3 দিনে একেবারে ডিপে গিয়ে বুঝতে পারবা না। তোমাকে তখন চিন্তা করতে হবে, হ্যাঁ দেখ আমি তো একেবারে খুব ডিপ লেভেলের নলেজ আমার কাছে নাই, ঠিক আছে আমি তাহলে মোটামুটি 3 দিনে যতদূর পরিমাণ পড়ে যাওয়া যায় ততদূর পরিমাণ পড়ে যাব, অর্থাৎ হালকা করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বেসিক নলেজ বা বেসিক কনসেপ্ট আমি নিয়ে রাখবো, এই কাজটা আমি করবো। আর ধরো যাদের ইন্টার লাইফে যথেষ্ট ভালো নলেজ অলরেডি আছে, যারা ইন্টার লাইফে যথেষ্ট পরিমাণে পড়ে ফেলছে অলরেডি, তারা তখন হয়তো হ্যাঁ 3 দিনে চেষ্টা করতে পারো যে আমার অলরেডি নলেজ আছে, আমি তাহলে বইয়ের ভিতরে কনসেপ্ট গুলো আরেকটু ভালো করে চেক করি, নিয়ে আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সো এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি আগে এটা বোঝা যে তুমি কতটুকু কমপ্লিট করতে পারবা। তোমাকে চেষ্টা করতে হবে 3 দিনের মধ্যে, ধরো 3টা চ্যাপ্টার পড়াই ফেলছে ভাইয়ারা, এই 3টা চ্যাপ্টারে যতটা পার্ট আমি কমপ্লিট করতে পারবো, যত ভালোভাবে কমপ্লিট করতে পারবো ততটা পার্ট আমি যাতে কমপ্লিট করি, এই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে। তুমি তোমার সামর্থ্যের বাইরে কিছু করার চেষ্টা করলে হবে না। জাস্ট যেটা ওটা বলতেছি আমাকে, এখন যদি আমি তোমাকে বলি যে তুমি 1 কিলোমিটার দৌড়াইতে হবে 1 মিনিটে দৌড়াই দেখাও, এটা কিন্তু পসিবল না, অন্তত বর্তমান প্রেক্ষাপটে। সো ওই রকমই একটা ব্যাপার যে তোমাকে চিন্তা করতে হবে যে জিনিসটা আমার সামর্থ্যে পসিবল, তো আমি যতটুকু করতে পারবো সেরকম সেই তদ্দুরি যেন আমি করি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং এই কাজটা করার সময় আরেকটা জিনিস বেসিক্যালি জোর দিবা, সেই জিনিসটা হইতেছে যথাসম্ভব প্ল্যানিং তো করতেছো ঠিক আছে, যথাসম্ভব যে পড়াটা কোচিং এ পড়ানো হইতেছে বা যে কোনো তোমার নিজের প্রস্তুতি থাকতে পারে, যে পড়াটা পড়ানো হইতেছে সেই পড়াটার যেন তুমি ওটা যেন অন্য একটা পরের পড়া লেট না করো। মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম, ধরো এই উইকে 3 চ্যাপ্টার পড়াইলো, তারপরের উইকে আরো 3 চ্যাপ্টার পড়াইলো, তুমি দেখা গেল যে এই উইকে 3 চ্যাপ্টার শেষ করতে পারো নাই, তুমি ওইটার জন্য লেট করতে থাকো, পরের উইকেও দেখা গেল যে পুরানো 3 চ্যাপ্টারই পড়তেছো, এইটা খুবই ভুল একটা কাজ, এইটা যেন কখনো না হয়। দেখা যায় এটা হলে যেটা দেখা যায় যে ধরো এই গত লাস্টের উইকে তুমি 3 চ্যাপ্টারটা ঠিক মতো শেষ করতে পারো নাই, এই উইকেও হয়তো ওই 3 চ্যাপ্টার তুমি কমপ্লিট করতেছো, কিন্তু এইটা খেয়াল রাখো যে কারেন্ট উইকেও কিন্তু আরো 3 চ্যাপ্টার পড়াই চলতেছে, ওই জায়গায় কিন্তু পিছাই যাইতেছে, ওগুলো কিন্তু তোমার গ্যাপ তৈরি হচ্ছে, এবং ওই গ্যাপ গুলো তৈরি হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে তুমি পুরো খেয়ে হারিয়ে ফেলবা, তোমার কোনো আইডিয়াই থাকবে না যে তুমি আসলে এই বর্তমান উইকে কি পড়াইতেছ, আর তুমি হয়তো দেখা যাচ্ছে 3-4 উইক আগের একটা জায়গায় পড়ে আসো। সো এই জিনিসটা খুব বড় একটা ভুল। তার বদলে যদি বর্তমান উইকের পড়া কমপ্লিট করতে না পারো, ওইগুলা টিক মার্ক দিয়ে রেখে দাও যে আমার এই পড়াগুলো বাকি রয়ে গেছে, এগুলো থাকুক, এগুলো আমি পরে কমপ্লিট করব। যখন 10 সপ্তাহের কোচিং এর পড়াগুলো শেষ হয়ে যাবে তখন আমি গিয়ে আলটিমেটলি চেষ্টা করবো আমার যে পড়াগুলো বাকি রয়ে গেছে ওগুলা কমপ্লিট করার। বাট যখন কোচিং এর একটা মানে কোচিং এ যে গতিতে পড়ানো হচ্ছে, যখন যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে, চেষ্টা করবা তখন সেই চ্যাপ্টারগুলো পড়ে যেতে। এইটা প্ল্যানিং এর খুব একটা ইম্পর্টেন্ট পার্ট।
এখন প্ল্যানিং এর পরে যে পার্টটা সবচেয়ে বেশি আসে বা সবচেয়ে বেশি যেটা শোনা যায় সেটা হইতেছে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না ভাইয়া। মানে আমি প্ল্যানিং করছিলাম, আমি ঠিক করছিলাম যে হ্যাঁ আমি এভাবে এভাবে পড়বো, আমি এই উইকে এগুলা পড়বো, পরের উইকে এগুলা পড়বো, কিন্তু ভাইয়া দেখা গেছে যে এক উইক দুই উইক পড়ছি, তারপরে আর কনসেন্ট্রেশন ধরে রাখতে পারিনি, মনে হচ্ছে যে ভাইয়া আমার দিয়ে আর হবে না, বা অনেক প্রেশার লাগতেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কনসেন্ট্রেশন ধরে রাখতে না পারার বেসিক্যালি তিনটা কারণ আছে। এক নাম্বার কারণ হইতেছে যখন ক্লিয়ার কনসেপ্ট থাকে না যে আমি আসলে কি করতে চাইতেছি। ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে একটা বিশাল সাগর পাড়ি দিতে হবে, সাগরের ওই পারে কি আছে তুমি নিজেও জানো না, এরকম আমি তোমাকে বলছি একটা নৌকা ধরাই দিয়ে বলছি যাও এবার সাগর পাড়ি দাও, বাট তুমি স্পেসিফিক্যালি জানো না সাগরের পারে কি আছে। দেখা যাবে মাছ সমুদ্রে গিয়ে তোমার আর ইচ্ছা করবে না, তুমি তখন একটা দোটানায় থাকবা যে আমি কি আবার নিজের পারে ফিরে যাব নাকি সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে যাব। অর্থাৎ তুমি একটা কনফিউশনে পড়ে যাবা যে আমি তো জানি না ওই পারে কি আছে, ওই পারে বাঘ ভাল্লুক বহুত কিছু থাকতে পারে। সো সিমিলার একটা সিচুয়েশন হচ্ছে এই ক্ষেত্রেও, যখন তোমার স্পেসিফিক নলেজ থাকবে না তুমি কি করতে চাও, তোমার পারপাসটা কি, যেটা আমি একেবারে শুরুতেই বলেছিলাম এই সেমিনারে, যখন তোমার একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকবে না যে তুমি আসলে কি করতে চাও, তখন তুমি খুব ইজিলি কনসেন্ট্রেশন লুজ করবা। তুমি কয়দিন ভাববা যে ইঞ্জিনিয়ারিং কোচিং করি, কয়দিন ভাববা মেডিকেল কোচিং করি, এভাবে করতে করতে দোলমনা করতে করতে আলটিমেটলি কোনোটাই কনসেন্ট্রেশন দিয়ে করতে পারবা না। এবং এই জিনিসটা একটা বড় ভুল, যেটা আমি এই কারণে একেবারে সেমিনারের শুরুতে বলছিলাম সবসময় আগে পারপাসটা সেট করো, তাহলে অন্তত এই জায়গাটায় ঝামেলা হবে না। কনসেন্ট্রেশন লুজ করার দুই নম্বর একটা বড় কারণ সেটা হইতেছে যেটা আমি একটু আগে বললাম, প্রপার প্ল্যানিং এর অভাব। প্রপার প্ল্যানিং এর অভাব মানে কিরকম, ওই যে বলছিলাম না যে প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহে খুব জান প্রাণ দিয়ে পড়লাম, তারপরে দেখা গেল যে নিজের কাছে অসহ্য লাগতেছে, এত পেন নিয়ে পড়াশোনা করা পসিবল না, এত এত হিউজ পড়া প্রথম 2-3 সপ্তাহ একটা ধরো অনেক কষ্ট করে পড়ছি, বাট এরপরে আর দিতেছে না, শরীরেও দিতেছে না, আমার মনেও যাইতেছে না যে এত করবো না আর। তো এরকম কেস গুলাতে কিন্তু কনসেন্ট্রেশনটা আর থাকে না, তখন মনে হয় যে এবারে ছাইরা দে না কাইন্দা বাঁচি টাইপের অবস্থা, আর এইবার ছেড়ে দেই আর আমার দিয়ে আসলে হবে না। তো ওই জায়গাটা আবারও আমি গুরুত্ব দিতেছি যে সব সময় সেম ভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবা, কখনো বেশি পড়ানোর দরকার নেই, কখনো কম পড়ানোর দরকার নেই, সব উইকগুলোতেই চেষ্টা করবা সমান গতিতে পড়ে যাওয়ার, তাহলে এই জায়গাটা থেকে বাঁচতে পারবা। আর 3 নাম্বার যেটা কারণ এবং সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি কনসেন্ট্রেশন লুজ করার, সেটা হচ্ছে ডিপ্রেশন। যখন কোচিং গুলো চলে, আমি খুব ভালো করে বলতেছি, এই কথাটা খুব ভালো করে খেয়াল করবা, যখন অ্যাডমিশন কোচিং চলে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রত্যেকের মধ্যে কাজ করে সেটা হচ্ছে মানসিক একটা চাপ, ভয়াবহ একটা চাপ কাজ করে। বুঝতেই পারতেছো কেন কাজ করবে না, এত বছরের চেষ্টা, 12 বছরের একটা চেষ্টা, তুমি এক ক্লাস তোমার সামনে 3 বা 4 মাস পর একটা পরীক্ষা, যে পরীক্ষাটা দিয়ে তোমাকে আলটিমেটলি একটা গোল অ্যাচিভ করতে হবে, তোমার লাইফের একটা টার্গেট আলটিমেটলি, যে তুমি একটা কিছু হবা, তুমি একটা কোনো যে জিনিসটা তোমাকে আলটিমেটলি সারা লাইফ ধরে গাইড করবে, তুমি হয় ইঞ্জিনিয়ার হবা বা ডাক্তার হবা বা একজন ফার্মাসিস্ট হবা বা একজন ফিজিসিস্ট হবা বা একজন জেনেটিক ইঞ্জিনিয়ার হবা, এনিথিং, যে কোনো একটা প্রফেশনে যাবা, তুমি একটা ভালো প্রফেশনে তোমার লাইফটা মেন শেপটা ঠিক হবে ওই পরীক্ষাটার মাধ্যমে। সো স্বাভাবিক সবার মধ্যে একটা খুব ভালোভাবে মানসিক চাপ কাজ করে যে আমি কি আসলে পারবো, একটা টেনশন কাজ করাটা খুব স্বাভাবিক। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি আগে বলছিলাম আমি খুব একটা খারাপ ছাত্র ছিলাম না, বাট তারপরও অ্যাডমিশন চলাকালে আমার নিজের কথা কি বলবো, আমার বাবা তারই আমি দেখতাম যে ভয়াবহ রকম টেন্স থাকতো সারাটা দিন। আমি বাবারে বলতাম যে দেখো আমি তো খারাপ ছাত্র না, আমি মোটামুটি কোনো না কোনো জায়গায় চান্স পাবো। বাবা সবসময় এটা চিন্তার মধ্যে থাকতো যে না আসলে কি পাবি চান্স, যদি এমন কিছু হয়, কোনো খারাপ কিছু হয়, এনিথিং। সো বুঝতেই পারতেছো যে আমার অবস্থা যদি এরকম হয়, জেনারেল স্টুডেন্টের অবস্থাও এরকমই ছিল, আরো খারাপ অবস্থা ছিল। সবার মধ্যে একটা মানসিক চাপ সবসময় কাজ করছে, যে সব সারাক্ষণ চিন্তা হয়েছে যে আমি যদি কোনো জায়গায় চান্স না পাই, কোনো জায়গায় চান্স না পাই, কোনো জায়গায় চান্স না পাই। সো এরকম এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা হ্যান্ডেল করার জন্য আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয়, যেটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে, সেটা হচ্ছে সব সময় মানে লাইফে কোনো একটা কিছুকে গুরুত্ব দেওয়ার একটা লিমিট থাকে। লিমিটটা হইতেছে এরকম, একটা জিনিস মনে রাখবা, কোনো কিছুই তোমার লাইফের সবকিছু না। ধরো এই যে ভর্তি পরীক্ষা চান্স পাওয়াটা, এটা অবভিয়াসলি তোমার লাইফে একটা ইম্পর্টেন্ট কিছু, এটা অস্বীকার করার কোনো ওয়েই নেই, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। বাট আমাকে বলো, তুমি যদি আজকে বুয়েটে চান্স না পাও বা মেডিকেলে চান্স না পাও, তুমি ধরো একটা খুব অখ্যাত কোনো একটা ভার্সিটিতে ভর্তি হইলা, তোমার লাইফ শেষ, আসলে কি তাই?
মানে তোমার লাইফ আসলেই শেষ ওখানেই, মানে তুমি আসলে জীবনে কিছুই করতে পারবা না, এটা কিন্তু সবচেয়ে বড় মিথ্যা কথা। সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা প্রমাণটা আমরা কেমনে পাই? আমরা প্রমাণটা পাই আমাদের, মানে আমরা যত সফল মানুষদের কথা জানি, আমরা যাদের কথা বলি, ধরো বিল গেটস বা মার্ক জুকারবার্গ, এদের উদাহরণ তো তোমরা শুনতে শুনতে কান পচে গেছে আমার ধারণা। প্রত্যেকেই কিন্তু তোমরা যদি দেখো, তারা তাদের আন্ডারগ্রেড লাইফে বা তাদের ভার্সিটি লাইফে কোনো না কোনো জায়গায় তারা ড্রপ আউট ছিল, অর্থাৎ তারা আসলে কিন্তু ঠিকভাবে তাদের কোর্সগুলো পাস করতে পারে নাই। আইনস্টাইনের কথা আমরা বলি, আইনস্টাইন কিন্তু কিসে নোবেল পাইছিল? ফিজিক্সে, তাই না? বাট আইনস্টাইন কিন্তু ফিজিক্সে ফেল করছিল, এটার কাহিনী তোমরা হয়তো অনেকেই জানো। সো একটা বা দুইটা যে ঘটনাগুলোর জন্য তুমি হয়তো কোনো একটা স্পেসিফিক টার্গেট বা গোল অ্যাচিভ করতে পারো নাই, সেইগুলো তোমার লাইফকে কখনোই ডিফাইন করে না। বরঞ্চ তুমি যদি কখনো এটা মেনে নাও যে তুমি আসলে হেরে গেছো, সেইটা ডিফাইন করে তুমি আসলে হেরে গেলা। তুমি যতক্ষণ পর্যন্ত মেনে নিবা না যে তুমি আসলে হেরে গেছো, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো দিনই হারবা না। প্রত্যেকের লাইফেই সব সময় হাজারটা অপরচুনিটি থাকে, এবং এটা মনে রাখবা, একটা দরজা বন্ধ হয়ে যায় তো আরো 10টা বা 20টা দরজা খুলে যায়। এবং এই জিনিসটার ব্যাপারে আমি আমার লাইফের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। যে আমি চট্টগ্রামের একটা স্বনামধন্য স্কুলে পড়ছি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। এটা হাই স্কুল ছিল, ক্লাস 6 থেকে পড়ছি ওখানে আমি। তো ক্লাস 6-7-এ আমার রেজাল্ট খুব একটা ভালো ছিল না, মিডিয়াম লেভেলের ছিল। ক্লাস 8-এ উঠে আমি হঠাৎ করে মানে প্রথম ভালো করা শুরু করি, এবং মোটামুটি আমি আমার পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়াটাও শুরু করি, আগের চাইতে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করি। এবং দেখা যায় যে ক্লাস 8-এ আমি প্রথম টপ 5-এ চলে আসি, এবং তার মানে আমার সেকশনের, এবং আস্তে আস্তে ভালো রেজাল্ট করা শুরু হয়। এবং যখন আমাদের সময় ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা হইতো না, তখন হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা হইতো। তো আমি আমার স্কুলে মোটামুটি যারা বৃত্তি পাওয়ার কথা ছিল তাদের মধ্যে আমি অন্যতম ছিলাম, প্রেডিক্টেবল ছিল আমিও হয়তো একটা বৃত্তি পাবো, অ্যাটলিস্ট ট্যালেন্ট পুলে না পাই, সাধারণ যেটা অবশ্যই পাবো। সবচেয়ে মর্মান্তিক দুঃখজনক ব্যাপারটা হইতেছে আমি আসলে কোনো বেড়েই বৃত্তি পাই নাই, আমি টোটালি বৃত্তিই পাই নাই। এবং এই জিনিসটা তখন স্কুলের মধ্যে মানে আমার অবস্থা ছিল এরকম যে আমি মুখ দেখাতে পারতেছি না, এরকম টাইপের একটা অবস্থা, যে এই ছেলেটা তো খুব পড়াশোনা করে বলে ভাবনি, তো কই দেখি এ তো আসলে কিছুই পারে নাই, মানে চান্সই পায়, মানে বৃত্তি পায় নাই, এরকম একটা অবস্থা। এমনকি দেখা গেছে যে আমার চেয়ে হয়তো আমার অনেক ফ্রেন্ডরা যারা খারাপ রেজাল্ট করতো তাদের অনেকেই বৃত্তি পাইছে। তো তখন অ্যাকচুয়ালি আমি অনেক চিন্তা করছি, হয়তো বেশ কিছুদিন মনও খারাপ ছিল, আমার মন খারাপ ছিল, আমার মারও মন খারাপ ছিল। আমার মা সবসময় আমার জন্য প্রচুর এফোর্ট দিয়ে গেছে শেষ আমার ভার্সিটি চান্স পাওয়ার আগ পর্যন্ত, সবসময় এখনো সবসময় এফোর্ট দেয়। তো আমার মারও ভীষণ মন খারাপ ছিল। তো তখন আমি একদিন ভাবতেছিলাম যে আসলে মানে আমি কেন এত খারাপ করলাম, মানে আমি কেন একেবারে বৃত্তি পেলাম না। আমি যখন নিজের প্রবলেম গুলো ফিগার আউট করতে শুরু করলাম, আমি দেখলাম যে হ্যাঁ আসলে আমি মনে করতেছিলাম যে আমি আসলে হয়তো আমি ভাবতেছিলাম যে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি সব পারি, বাট দেখা গেল যে আমি যখন আমার প্রবলেম গুলো খুঁজতে শুরু করলাম, আমি দেখলাম যে হ্যাঁ আসলে আমার বেশ কিছু জায়গাতে ভালো দুর্বলতা আছে। হ্যাঁ এই তো পরীক্ষার মধ্যে এই কোয়েশ্চেনটা আসছিল, আর এইটা তো আমি এই পারি নাই, ওই কোয়েশ্চেনটা আসছিল এটা পারি নাই। হ্যাঁ হ্যাঁ আমি এই জায়গাগুলোকে যথেষ্ট গুরুত্ব দেই নাই। এবং আলটিমেটলি যেটা হয়েছিল, ওই যে একবার মারা খাওয়া যাকে বলে আর কি, যে ক্লাস 8-এ যখন মারা খাইলাম 9 বা 10-এ, আমি কখনো ভাবি নাই যে আমি স্কুলে ফার্স্ট হইতে পারবো বা এতটা ভালো করবো, আমি কখনো ভাবি নাই। কিন্তু 9 বা 10-এ আমি ওই যে এক দফা আমার দুর্বলতাগুলো আমি বুঝতে পারছিলাম, আমি এরপর থেকে ওইগুলো শুধরানোর চেষ্টা করছি ভালোভাবে। এবং ওই চেষ্টাটা করার ফলে দেখা গেছিল আমি ক্লাস 10-এ এসে প্রথমবারের মতো আমার স্কুলে আমি ফার্স্ট হইতে পারছিলাম, এবং পরবর্তী সেই জিনিসটা আমি আমার কলেজ লাইফেও কন্টিনিউ করতে পারছি। এবং অন্তত পক্ষে আমি আজকে যেটা বুঝতে পারি যে ক্লাস 8-এ তখন আমি যদি ওই বড় মারাটা না খাইতাম, তাহলে যেটা হইতো আমি হয়তো আজকের বুয়েটে চান্স পাইতাম, ভালো ভাবেই চান্স পাইতাম, বাট এতটা ভালো আমি কখনোই করতে পারতাম না। আমি হয়তো চান্স পাইতাম 100 200 300 এরকম হইতাম, কিন্তু আমার মধ্যে কখনো এই স্পৃহাটা জাগতো না, সবসময় ওই ভয়টা থাকতো না যে আমি একবার তো আমি ভাবছিলাম ভালো করবো, তারপরে ভালো করি নাই। এই জিনিসটা সবসময় আমাদের ভয় হিসেবে কাজ করছে, এবং ভয় হিসেবে কাজ করার ফলে সবসময় ওই জিনিসটাকে আমি মাথার মধ্যে রাখছি, এবং ওই জিনিসটাকে আমি শিক্ষা হিসেবে কাজে লাগাইতে পারছি। এবং এই জিনিসটা আসলে সবসময় খুব ইম্পর্টেন্ট, যে একটা কিছুতে বড় কিছুতে তুমি যদি ধাক্কা খাও, তুমি মনে রাখবা যে এটা আসলে ঈশ্বরের একটা তোমার প্রতি একটা আশীর্বাদ, যে তিনি তোমাকে একটা সুযোগ দিছে, তুমি তোমার দুর্বলতাগুলোকে কাটাই নাও এবং ওগুলাকে ঠিক করে নাও।
সো এটা কখনো ইম্পর্টেন্ট না যে তুমি কখনো এটা ভাববা না যে তুমি একটা জায়গায় ভালো পরিমাণে হয়তো মানে তুমি একটা জায়গায় ভালো করতে পারো না, বাট এটা কখনোই মিন করে না যে তোমার লাইফের সবগুলো চান্স শেষ হয়ে গেছে। বরঞ্চ সম্ভবত এটা তোমার লাইফে আরো ভালো কিছু চান্স তোমার জন্য তৈরি করে দিচ্ছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, এবং এটার প্রমাণ ভুরি ভুরি আছে। আমরা যারা ভার্সিটিতে পড়ি আমরা এটা খুব ভালোভাবে জানি যে তুমি ভবিষ্যতে ভালো করার জন্য তোমার ভার্সিটিতে যতটা না ম্যাটার করে, তুমি কোন ভার্সিটিতে পড়তেছো সেটা যতটা না ম্যাটার করে, তার চাইতে বেশি ম্যাটার করে তুমি ভার্সিটি লাইফে কত বেশি এফোর্ট দিচ্ছ, তুমি নিজে কত কষ্ট করছো। এবং এটা খুব ভালো পরিমাণে দেখা যায় যে আমি নিজে আমার অনেক ফ্রেন্ডদের মধ্যে দেখছি, সিনিয়র ভাইদের মধ্যেও দেখছি যে যারা হয়তো অ্যাডমিশন ফেজের এই সময়টা একটা বড় ধাক্কা খায়, তারা ভার্সিটি লাইফে গিয়ে খুব ভালো শাইন করে। এবং এই শাইন করার পিছনে একটা বড় কারণ হচ্ছে এটা যে তারা হয়তো তাদের পছন্দের ভার্সিটিতে ভর্তি হইতে পারে নাই, বাট এই জিনিসটা তাদের মাথার মধ্যে থেকে যায় যে না, আমি তো ওই সময়টায় একটা ব্যর্থতার শিকার হয়েছিলাম, তার মানে আমার এই ভুলগুলো ছিল, আমি ভার্সিটি লাইফে এই ভুলগুলো হইতে দিব না। এবং আলটিমেটলি দেখা যায় তারা ক্যারিয়ারে খুব ভালো করে, এবং এই জিনিসটার উদাহরণ অনেক আছে। এবং এই কারণে আমি জাস্ট বলতে চাই যে জীবনে কখনো কোনো কিছুকে টু মাচ সিরিয়াসলি নিবা না। সিরিয়াসলি অবশ্যই নিবা, প্রত্যেকটা জিনিসই, তোমার প্রত্যেকটা রেজাল্ট, তোমার প্রত্যেকটা চান্স, সবকিছুই তোমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু একটা জায়গায় খারাপ করা, কখনো একটা জিনিসে তুমি ব্যর্থ হওয়া মানে আসলে তুমি আরো ভালো কিছুতে সফল হওয়ার একটা সুযোগ তোমার সামনে তৈরি হচ্ছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, এবং এই জিনিসটাকে টার্গেট করে সবসময় চেষ্টা করবা যে কোনো ফেজে, জীবনের সব ফেজে সমানভাবে নিজের চেষ্টাটা চালিয়ে যাওয়ার। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা শিক্ষা। সো আবার মূল প্রসঙ্গটাতে ফিরে আসি যে আমরা যখন এই যে অ্যাডমিশন ফেজটাতে যখনই দেখবা যে তুমি প্রচুর মানসিক চাপের শিকার হচ্ছ, তুমি যখনই দেখবা যে তোমার আশেপাশের আর 10টা ছেলে তোমার থেকে অনেক ভালো করতেছে, যখন তুমি দেখবা যে অ্যাডমিশন কোচিং এর প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়, যে মডেল টেস্ট যেগুলো হয়, এগুলোতে তুমি খুব কম নাম্বার পাচ্ছ, তখন কখনো অ্যাটলিস্ট হতাশ হয়ে যাবা না। কেন হতাশ হয়ে যাবা না তার সবচেয়ে বড় কারণটা আমি এটা বলি, আমার নিজের প্রচুর বন্ধুরা যারা হচ্ছে আমি দেখছি যে তারা হচ্ছে স্কুল লাইফে প্রচুর ভালো স্টুডেন্ট ছিল, কলেজ লাইফে হয়তো তারা একটু কম পড়াশোনা করছে, এবং এই কারণে আমি তাদেরকে দেখছি যে তারা হয়তো অ্যাডমিশন কোচিং এর প্রথম 2-3টা মডেল টেস্ট গুলাতে দেখা যাচ্ছে তারা 300-তে 10, 20, 30 এরকম কোনো মার্ক পাইছে। আমি আবারও বলতেছি 300-তে 10, 20, 30, অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা মানে এক প্রকার বলতে গেলে তাই কোনো প্রবলেমই পারে নাই, কোনো উত্তরই দিতে পারেনি, এরকম টাইপের একটা অবস্থা ছিল। যেগুলো পারছে সেগুলো হালকা পার্সিয়ালের নাম্বার, এরকম টাইপের অবস্থা। সেই ফ্রেন্ডগুলো কিন্তু এখন আমার সাথে বুয়েটে সিএসসি বা ট্রিপলিতে পড়ে। আমি আবারও বলতেছি সেই ফ্রেন্ডগুলো এখন আমার সাথে বুয়েটে সিএসসি বা ট্রিপলিতে পড়ে। রহস্যটা কি ছিল? রহস্যটা ছিল এইটাই যে যখন তারা দেখছে যে আমরা আমাদের প্রথম দিকে এই পরীক্ষাগুলোতে আমরা ভালো করতে পারতেছি না যথেষ্ট পরিমাণে, তারা নিজেদেরকে শুধরাইছে। তারা হতাশ হয়ে যায় না এটা ভেবে যে আরে একটা ছেলে তো আছে যে 300-তে 290 পাচ্ছে। এটা কিন্তু সবসময় হয়, তোমরা দেখবা যে উদ্ভাসের মডেল টেস্ট গুলোতে হাইয়েস্ট মার্ক আসবে সবসময় 300-তে 290, 295 এরকম, যেখানে তুমি হয়তো 100-র নিচে মার্ক পাইছো। তো সেরকম জায়গাগুলোতে তারা চিন্তা করছে এরকম যে হ্যাঁ ওই ছেলে এখন ভালো করতেছে, সমস্যা নাই। ওই ছেলে কেন ভালো করতেছে? কারণ ও ইন্টারে 2টা বছর খুব ভালো করে পড়াশোনা করছে, আমরা হয়তো অতটা এফোর্ট দেই নাই। বাট ওরা নিজেদের উপর বিশ্বাস রাখছে এইটা যে আমাদের মেধা আছে, আমরা জানি আমরা যদি পরিশ্রম করি আমরা ওই পড়াগুলো আমরাও কভার করতে পারবো, আমরা যদি প্রপার প্ল্যানিং করে আগাই। এবং ওরা ওই জিনিসটাকে ঠিক করে রেখে গিয়ে ওরা ওই পড়াটাকে কন্টিনিউ করে গেছে। এবং দেখা গেছে যে প্রথম দিকে মডেল টেস্ট গুলোতে ওরা খারাপ করছে, নাম্বার কম পাইছে, আমার সাথে সবসময় তাদের কথা হইতো, তো তারা বলতো যে হ্যাঁ দোস্ত ভালো করতেছি না, নাম্বার কম পাইতেছি, এরকম টাইপের অবস্থা। কিন্তু 10 সপ্তাহ পরে যখন আবার মডেল টেস্ট গুলো নেওয়া শুরু হয়েছে, যখন যখন ফাইনাল মডেল টেস্ট বা এইসব পরীক্ষাগুলো যখন হয়েছে, ওরা যেটা করছে ওরা কিন্তু আগের ভুলগুলোকে শুধরাইছে, এবং আগের ভুলগুলোকে শুধরানোর ফলে দেখা গেছে এবার তাদের রেজাল্ট আগের তুলনায় বহু গুণে ভালো, এবং যেটা ফলাফল আমরা আলটিমেটলি তাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার রেজাল্ট গুলোতেও দেখছি। সো এইটা কখনোই ইম্পর্টেন্ট না যে তুমি অ্যাডমিশন কোচিং এর শুরুর দিকে কিরকম রেজাল্ট করতেছো, বরঞ্চ এইটা ইম্পর্টেন্ট তুমি অ্যাডমিশন কোচিং এর শেষের দিকে কিরকম রেজাল্ট করতেছো। এটা মাথায় রাখবা, যখনই তুমি কোনো একটা ভুল করো, যখনই তুমি কোনো একটা
অঙ্ক পারো না, যখনই তুমি কোনো একটা প্রবলেম সলভ করতে পারো না, একটা ফিজিক্সের অঙ্ক তুমি পারো নাই, মনে করবা যে এটা তো তোমার তোমার খুশি হওয়া উচিত, মন খারাপ না করে। কেন খুশি হওয়া উচিত? কারণ তোমার একটা নতুন দুর্বলতা তুমি খুঁজে বের করতে পারছো, যে দুর্বলতাটা এখন তুমি শুধরাইতে পারবা। কিন্তু চিন্তা করো যে কোচিং এ যদি এই জিনিসটা তুমি ধরো, কোচিং এ ধরো তুমি সারা বছরই 300 ভাই আসছো, সবকিছু তুমি পারো, দেখা গেল ভর্তি পরীক্ষায় গিয়ে এমন কতগুলো জিনিস আসছে যেগুলো তুমি আর পারো না। হ্যাঁ, মানে হয়তো দেখা গেল ওই জিনিসগুলো তোমার চর্চাই করা হয় নাই। এরকম ঘটনা যদি ঘটে তখন কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হবে। কারণটা কি? দেখা গেছে কোচিং এ তুমি আসলে তোমার দুর্বলতাগুলো ঠিক করার সুযোগটা পাও নাই। এই কারণে কোচিং এর প্রশ্ন যদি কঠিন হয় বা কোচিং এ যদি তুমি না পারো, ওইটাতে কখনো মন খারাপ করবা না, বরঞ্চ চিন্তা করবে এটা যে হ্যাঁ, এখন যদি আমি এই প্রবলেম গুলো শিখে ফেলি, এই অঙ্কগুলো শিখে নেই, তাহলে ভর্তি পরীক্ষায় যদি এগুলো আসে বা পরবর্তী পরীক্ষাগুলো যদি এটা আসে তখন কিন্তু আমি পারবো। সুতরাং কখনো কোচিং এ কোন একটা মডেল টেস্টে একটা অঙ্ক পারো নাই, এটার কারণে মন খারাপ করবা না, লজ্জা পাবা না, বরঞ্চ লজ্জা পাবা তখন যদি এই অঙ্কটা আবারও কোনো একটা ভর্তি পরীক্ষায় বা আবারও কোনো একটা পরীক্ষায় আসে, তখন তুমি যদি আবারও সেটা না পারো তখন সেটা লজ্জা পাবা। এবং এই কারণে আমি যে জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে নিজের ভুলগুলো শুধরানো। সবসময় এটা খেয়াল রাখবা যে তুমি যে ভুলগুলো করতেছো, প্রত্যেকটা মডেল টেস্টে বলো, প্রত্যেকটা পরীক্ষাতে বলো, এমনকি ক্লাসেও হইতে পারে, ক্লাসেও দেখতেছো যে স্যার পড়াচ্ছে, তুমি অনেক কিছু বুঝতেছো না, ভাইয়া পড়াচ্ছে অনেক কিছু বুঝতেছো না, সেই সময়গুলোতে নিজের ভুলগুলোকে তুমি কারেক্ট করার চেষ্টা করতে হবে, তোমার দুর্বলতাগুলো তুমি পয়েন্ট আউট করতে হবে এবং পয়েন্ট আউট করে সেই জায়গাগুলোতে তোমাকে কারেকশন করতে হবে। এই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, এটা সবসময় মাথায় রাখবা। এবং আরেকটা জিনিস বলি যে একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, নিজের দুর্বলতা বা নিজের ভুলগুলো কখনো সবসময় দেখবা যে নিজে নিজে কখনো আসলে অত ভালোভাবে খুঁজে পাওয়া যায় না। এটা আমি নিজে দেখছি যে ধরো আমাদের ভার্সিটিতে হয়তো আমাদের হয়তো কোনো একটা প্রজেক্ট দিছে, সিএসসি এর কোনো একটা প্রজেক্ট দিছে, তো প্রজেক্টটা করতে গিয়ে আমি হয়তো ঠিক মতো কোড লিখছি, অনেক কিছু কোড লিখে রান করতে গেছি, রান করতে গিয়ে দেখতেছি যে এরর দিচ্ছে, রান হয় না, ভুলভাল দেখায় অনেক কিছু এরকম। তো আমি নিজে কোডটা আবার করলাম, পরে দেখলাম যে আরে এখানে তো কোনো ভুল নাই, আমি যেরকম আইডিয়া করছিলাম এই আইডিয়া অনুযায়ী প্রত্যেকটা জিনিস তো ঠিকভাবে আগাইছে, এভাবে এভাবে করার কথা, এরপরে এটা করার কথা, সবকিছু ঠিকভাবে করছি, আমি তো কোনো ভুল পাইতেছি না। আমার একটা ফ্রেন্ডকে আমি যখন সেটা দেখাইলাম, ওর সাথে সাথে আমাকে দেখাই দিল, এই দোস্ত তুই তো আসলে আইডিয়াটাতে ভুল করছো, তোর আইডিয়া তো এখানে সমস্যা আছে, এরপরে তো এটা হবে না। অর্থাৎ একটা জিনিস চিন্তা করবা, তুমি নিজে একভাবে চিন্তা করে বসে আছো, ওই চিন্তাটা কিন্তু তুমি হাজারবার যদি ওইটার মধ্যে ভুল ধরার চেষ্টা করো, তারপরে তুমি ওইটা ভুল খুঁজে পাবা না, কারণ তোমার মাথাটা ওভাবে করে সেট আপ হয়ে বসে আছে। বা তুমি যদি আরেকজন কারোর সাথে ডিসকাস করো বা অন্য কেউ যদি তোমাকে তোমার ভুলগুলো ধরিয়ে দিতে সাহায্য করে, সেইটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ হয়, যেটা এই মডেল টেস্ট বা কোচিং গুলো করে। এই কারণে আমি বারবার একটা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি, যত খারাপ মার্ক পাও, আমি আবারও বলতেছি, যত খারাপ মার্কই পাও না কেন পরীক্ষাগুলো দিয়ে যাবা। এটার আমার কথাটা গুরুত্ব এখন আমি কতটা বুঝতেছি আমি জানি না, বাট এটা দেখবা যে কোচিং এ 2 বা 3 উইক যাওয়ার পরে এটা প্রচন্ড রকম এফেক্টিভ হবে। দেখবা যে পরীক্ষা দিতে ইচ্ছা করবে না, মনে হবে যে হতাশ লাগবে যে আমি তো নাম্বারই পাই না, পরীক্ষা দিয়ে কি লাভ। খেয়াল করো, নাম্বার পাচ্ছ না এটাই ভালো কথা, তোমাকে তার মানে তোমার দুর্বলতাগুলো তুমি খুঁজে পাইতেছো, তোমাকে ওগুলো কারেক্ট করতে হবে। সুতরাং পরীক্ষাতে নাম্বার যখন কম পাবা, পরীক্ষা আরো বেশি করে দিবা, আর বেশি করে দিয়ে তোমাকে ওই দুর্বলতাগুলো কাটাই আসতে হবে। এবং যেটা সবচেয়ে বেশি হয়, দেখা যায় যে এই যে নাম্বার কম পাওয়া, এই নাম্বার কম পাওয়ার ফলে অনেক সময় আমাদের উদ্ভাস বা এরকম কোচিং সেন্টার গুলো কিন্তু আরেকটা কাজ করে, আমাদের বাসার মধ্যে মানে সবচেয়ে ইরিটেটিং যে ব্যাপারটা হয় আর কি, যে বাসার মধ্যে মেসেজ করে নাম্বার গুলা পাঠিয়ে দেয়, আমরা কে কত নাম্বার পাইছি। তো যথারীতি বাবা মার হাতে গিয়ে পড়ে নাম্বার গুলা, এবং বাবা মা দেখে নাম্বার, হ্যাঁ তুই এত কম নাম্বার পাইছে, হাইয়েস্ট উঠছে 290, তুই পাইলি মোটে 100, কি অবস্থা তোরে দিয়ে তো কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা শুনতে হয় বাসার মধ্যে। এই কথাগুলো হচ্ছে সবচেয়ে আরো ডিপ্রেসিং একটা ব্যাপার। খেয়াল করবো যে মানে আমার নিজের এরকম সিচুয়েশন হইতো, আমি নিজেও কখনো কখনো 150 বা 160 ঘরে নাম্বার পাইছি বা 200 ঘরে নাম্বার পাইছি, তখন হইতেছে বাসার মধ্যে নানা কথাবার্তা শুনতে হইতো। তখন হচ্ছে মানে যেটা হইতো যে মানে আমার নিজেরই মনে হইতো যে ধুর, এত ভালো করে পরিশ্রম করলাম, তারপরও যদি নাম্বার কম পাই, আবার বাসার মধ্যে কথা শুনতে হইতেছে, এটা কেমন কথা। তো এই জায়গাটায় আমি কাইন্ডলি আমাদের অভিভাবকদেরকে রিকোয়েস্ট করবো, যদি কোনো আমাদের আঙ্কেল বা আন্টি এখন দেখেন এটা, আমি কাইন্ডলি তাদেরকে রিকোয়েস্ট করব, আমি বারবার গুরুত্ব দিচ্ছি যে আপনার সন্তান শুরুর দিকে কেমন লেভেল করতেছে সেটা ম্যাটার করে না,
তার শুরুর দিকে রেজাল্ট গুলো নিয়ে তাকে উৎসাহ দেন, তাকে বলেন যে তুমি তোমার ভুলগুলো খুঁজে বের করো, ভুলগুলো খুঁজে বের করো, ওগুলো ঠিক করো, কিন্তু তাকে অ্যাটলিস্ট এটা নিয়ে মানসিক চাপ দিবেন না। তাকে আপনি যত বেশিবার বলবেন যে তুমি কিছু পারো না, তুমি কিছু পারো না, তুমি কিছু পারো না, সে তত আরো কিছু পারবে না। তার মধ্যে তখন একটা চিন্তা তৈরি হয়ে যাবে সে আসলে কিছু পারে না। সুতরাং এই জিনিসটা তাকে অ্যাটলিস্ট করবেন না, তাকে উৎসাহ দেন, তাকে এটা বলেন যে তোমার যোগ্যতা আছে, তোমার মেধা আছে, তোমার শারীরিক সামর্থ্য আছে, তুমি পরিশ্রম করতে পারবা, ওই সামর্থ্য তোমার আছে, তুমি এই মেধা নিয়ে এই মেধাটাকে কাজে লাগিয়ে পরিশ্রমটা করো, তুমি অবশ্যই সেই ছেলেটার মতো হইতে পারবা যে এখন 290 পাচ্ছে। তাকে এই ইন্সপিরেশনটা দেন। যদি তাকে ইন্সপিরেশনটা আপনি দিতে পারেন তাহলে সে অবশ্যই ভালো করতে পারবে। এবং যারা স্টুডেন্ট যারা শুনতেছো তাদেরকে আমি সেই কথাটাই বলবো, তুমি নিজে তো জানো তোমার মেধা কতটা, তুমি নিজে তো জানো যে তোমার সেই সামর্থ্যটা করার, তোমার সেই সামর্থ্যটা আছে, তুমি পারবা। সো তুমি এই জিনিসটা কন্টিনিউ করো। তুমি কথা বাবা মা বলতেছেন, বাবা মার কথাটাকে এই বাবা মার কথা কখনো এই জিনিসটা চিন্তা করবা না যে তুমি আসলে কিছু পারো না, বরং এটা চিন্তা করো যে হ্যাঁ আমাকে আরো ভালো করতে হবে, আমাকে নিজের ভুলগুলো শুধরাইতে হবে, আমাকে এই জায়গাগুলো কারেক্টলি, আমি যদি আমার নিজের ভুলগুলো শুধরাইতে পারি, আমি পরীক্ষায় 30টা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক পারছি, 27টা অঙ্ক পারি নাই, ওই 27টা অঙ্ক যদি আমি এখন করি, আমি যদি সলভ শিট দেখে ওগুলো ঠিক করে নেই, তাহলে যদি আবার সেম প্রশ্নটা দেয়, 30টা অঙ্ক যদি আবারও দেয়, আমি কিন্তু 30টা অঙ্কই করে আসতে পারবো, আমি কিন্তু 300-তে 300ই পাইতে পারবো, সেই যোগ্যতা কিন্তু আমার আছে। সো ওই জায়গাটায় তুমি চিন্তা করিও যে আমাকে জাস্ট আমার ভুলগুলো শুধরাইতে হবে, তাইলেই কিন্তু আমি সবকিছু পারবো। সো এই বিশ্বাসটা নিজের মধ্যে আনাটা খুব জরুরি। এবং জাস্ট ওই জায়গাটায় খেয়াল রাখো যেটা আমি আগেও বলতেছিলাম যে ঝরে পড়বা না। ঝরে পড়বা না মিন্স কিরকম, যে তোমাকে একটা জাস্ট সিম্পল উদাহরণ দিই, যে এটা খুব মানে বিখ্যাত একটা কাহিনী, যে তোমরা হয়তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না, যে 4 কিলোমিটার 4 মিনিটে 1 মাইল দৌড়ানোর একটা ব্যাপার আছে, ঐতিহাসিক একটা মানে প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা মানে হচ্ছে এরকম যে মানুষ অনেক আগে থেকে চেষ্টা করতো, যে তাদের একটা ইচ্ছা ছিল যে 1 মাইল পাড়ি দেওয়ার টাইমটা কত কমানো যায়। তো এরকম করতে করতে দেখা গেল যে প্রচুর মানুষজন 6 মিনিট 1 মাইল পাড়ি দেয়, 5 মিনিট 1 মাইল পাড়ি দেয়। দেখা গেল যে একজন মানুষ 4 মিনিট 1 সেকেন্ডে 1 মাইল পাড়ি দিচ্ছে, কিন্তু কোন মানুষ বহুদিন ধরে ট্রাই করো 4 মিনিটের কমে 1 মাইল পাড়ি দিতে পারলো না। এবং এটা প্রায় বলা যায় যে 1000 বছর ধরে চেষ্টা চলছে, এরকম একটা অবস্থা। অন্তত আমাদের রেকর্ড অনুযায়ী 1700 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই চেষ্টাটা চলছে, যে মানুষ চেষ্টা করে গেছে যে 1 মাইল পাড়ি দিব 4 মিনিটের চেয়ে কম সময়ে। এবং দেখা গেছে প্রচুর মানুষজন চেষ্টা করছে, সবাই ব্যর্থ হয়েছে, একের পর এক মানুষজন ব্যর্থ হয়েছে। এবং তাদের ব্যর্থ হওয়ার, যারা ব্যর্থ হয়েছিল তাদের ম্যাক্সিমামেরই ব্যাপার ছিল এরকম যে তারা ভালো দৌড়াইতো, সবাই মোটামুটি ভালো দৌড়াইতো, তো তারা কেউই 2বার বা 3বার ট্রাই করার পর আর ট্রাই করে নাই। তারা দেখছে যে প্রথমবার দৌড়াইছে 5 মিনিটে পারছে, তারপরে বা হয়তো 4.5 মিনিট, তারপরে বা হয়তো আবার 5 মিনিট। যখন দেখছে যে এর চেয়ে করে পারতেছে না, তারা হাল ছেড়ে দিছিল। এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি এখন যার কথা বলতেছি রজার ব্যানিস্টার, তোমরা গুগল সার্চ করে পাইতে পারো। এই লোক বারবার চেষ্টা করে গেছে এই একটা জিনিসের জন্য। সে মনে হয় সম্ভবত 1930 বা 40-এর দশকের লোক। সেই সময় ডাক্তাররা এটা মানুষের পায়ের গঠন নানা জিনিসপত্র বিচার করে মোটামুটি একটা ফিজিওলজিক্যাল অ্যানালাইসিস চালায়, কেমনে প্রমাণও করে ফেলছে যে মানুষের যে পায়ের গঠন তার পক্ষে কোনোদিন 4 মিনিট 1 মাইল দৌড়ানো সম্ভব না। এটা মোটামুটি ডাক্তারও প্রমাণ করে দিয়েছে। এটা এমন একটা অবস্থা ছিল। রজার ব্যানিস্টার যখন দৌড়াইছিল, মানে সে চেষ্টা করা শুরু করলো, সে ছিল হচ্ছে ইংল্যান্ডের একটা ছেলে। সে দেখা গেল যে প্রথমবার যখন সে দৌড়াইছিল, মানে সে মোটামুটি 6-7 মিনিটের কমেই পারতো না। এবং সে আস্তে আস্তে ট্রাই করতে করতে দেখা গেল মনে হয় সম্ভবত 4.2 সেকেন্ড বা 4.3 সেকেন্ডে একবার 1 মাইল পাড়ি দিয়েছিল। তাকে তার আশেপাশে মানুষজন সবাই বলতো যে দেখ এটা সম্ভব না, ডাক্তাররাই তো বলে দিচ্ছে যে এটা কোনোদিন পারা যাবে না। কিন্তু সে এটা বিশ্বাস করে গেছে, সবসময় বিশ্বাস করে গেছে। সে ভাবছে আমি যদি 4.3 সেকেন্ডে পারি, 4.2 সেকেন্ডে পারি, আর একটু কমানো কেন সম্ভব না? একজন মানুষ 4.01 সেকেন্ডেও পারছিল, সে এটাতেও বিশ্বাস করছে যে হ্যাঁ আরেকটু কমানো নিশ্চয়ই পসিবল, এটা হইতে পারে না যে 4 সেকেন্ডে কমে যাবে না। এবং রজার ব্যানিস্টার ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ব্রেক দিস রেকর্ড বলতে মানে অ্যাচিভ দিস রেকর্ড। অ্যাকচুয়ালি সে প্রথম মানুষ যে কিনা
3 মিনিট মোস্ট 59 সেকেন্ডে 3 মিনিট 59 সেকেন্ডে 1 মাইল পাড়ি দেয়। এবং মেইন পার্ট কিন্তু সেটা না, আমি আসলে এটা বলতে চাইতেছি না। মেইন পার্ট হচ্ছে এটা যে রজার ব্যানিস্টার এই রেকর্ডটা ভাঙছে কত বছরে, হাজার হাজার বছরে, মানে এই রেকর্ডটা অ্যাচিভ করছে হাজার হাজার বছরে। রজার ব্যানিস্টার এই জিনিসটা অ্যাচিভ করছে যেটা আগে কেউ করতে পারে নাই, বাট সে এটা অ্যাচিভ করার 2 মাসের মধ্যে আরেকজন মানুষ 3 মিনিট 57 সেকেন্ডে 1 মাইল পাড়ি দিছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে এটা যে তুমি যখন বিশ্বাস করবা কোন একটা জিনিস যে একজন মানুষ এটা পারছে, এটা করা সম্ভব, দেখবা যে সেই জিনিসটা তুই পারো নাই, এটা কখনো হবে না। যে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, যদি তুমি দেখো যে আর অন্য মানুষরা পারছে জিনিসগুলা, তখন দেখবা যে অটোমেটিক তুমি নিজেও পারতে শুরু করো। এই জিনিসটাই হয়। এবং তোমাদের আরো মজার ব্যাপারে বলি, রজার ব্যানিস্টার সেই কাজটা করার 1 বছরের মধ্যে 27 জন মানুষ 4 মিনিটের কমে 1 মাইল পাড়ি দিচ্ছে। এবং এখন বর্তমান কাল পর্যন্ত বলতে গেলে হাজার হাজার অ্যাথলেট এই রেকর্ড অ্যাচিভ করছে, হাজার হাজার, যে জিনিসটা কিনা একসময় মানুষ হাজার বছরও করতেই পারে নাই, এরকম একটা ব্যাপার। সো কিপিং বিলিভ ইন ইয়োরসেলফ ইজ দ্য মেইন থিং ইউ নিড টু ডু। তোমাকে সবসময় নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। এবং যখনই কেউ বলবে যে তোকে দিয়ে কিছু হবে না বা তুই কিছু পারবি না, তখন অ্যাটলিস্ট তার কথাটাকে কখনো বিশ্বাস করবা না। রজার ব্যানিস্টার কিন্তু বিশ্বাস করে নাই, সে এই কথা বারবার শুনছে, সেই কথাটা বারবার শুনছে, কিন্তু এই কথাটা বারবার শোনার পরও সে নিজে বারবার বিশ্বাস করে গেছে যে আমার যদি শরীরে শক্তি থাকে, অন্য একজন মানুষ যদি 4 মিনিট 1 সেকেন্ডে, অন্য মানুষ যদি 4 মিনিট 20 সেকেন্ডে করে থাকতে পারে, তাহলে আমি অবশ্যই পারবো, 4 মিনিটের চেয়ে কম সময়ে আমি পারবো। এবং সে সেটা করে দেখাইছে। এটা হইতেছে একটা সবচেয়ে বড় আত্মবিশ্বাসটা রাখার সবচেয়ে বড় উদাহরণ। সো অ্যাটলিস্ট এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা, যখনই কেউ তোমাকে ডিপ্রেস করার চেষ্টা করবে, কেউ তোমাকে এমন কোন একটা কথা বলবে, হতাশা করার কথা বলবে যে তুমি পারবা না, তখন সবসময় নিজের উপর বিলিফটা রাখো, নিজের ভুলগুলোকে কারেক্ট করে যাও, এবং ওই কারেকশনটা করার পরে তুমি অবশ্যই এটা রেজাল্ট দেখতে পাবা। এবং একটা জিনিস খেয়াল করো যে এমন অনেকে আছে যারা অনেক পরিশ্রম করে, বাট অনেক পরিশ্রম করার পরও দেখা যায় যে তারা যে আউটপুটটা এক্সপেক্ট করতেছিল সেই আউটপুটটা তারা পায় না। এরকম ধরুন আমি আমার নিজের ফ্রেন্ডদের মধ্যেই দেখছি, অনেক ফ্রেন্ডকে দেখছি যারা অনেক পরিশ্রম করতেছে, তারপরে তারা যতটা এক্সপেক্ট করতেছিল সেটা পারতেছে না। এইরকম কেসগুলোতে যতটা সম্ভব চেষ্টা করো কোনো একজন ভালো ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে যে তোমার সমস্যাগুলো কি। একটা জিনিস খেয়াল করো, আমি আবারও বলতেছি, তোমার যথেষ্ট পরিমাণ মেধা আছে, তুমি এফোর্ট দিতেছো, সাফল্যটা তুমি মাস্ট পাবাই, এটা হইতেই হবে। এবং এই জিনিসটা যদি তুমি না পাইতে থাকো, তাহলে তোমার চিন্তা করতে হবে যে ওই যে বলছিলাম হাউ ইউ আর ডুইং ইট, আমাদের যে সেকেন্ড প্রশ্ন যেটা ছিল হাউ ইউ আর ডুইং ইট, এই জায়গাটায় তাইলে তোমার কিছু সমস্যা আছে। তোমাকে চিন্তা করতে হবে তোমার মেথডটাতে মোস্ট প্রবাবলি কিছু সমস্যা আছে। অর্থাৎ তুমি হয়তো যথেষ্ট যে জায়গাটা এফোর্ট দেওয়া দরকার সেই জায়গাটা এফোর্ট দিচ্ছ না, অথবা যে প্রসেসে কাজটা করা দরকার সেই প্রসেসে কাজটা করতেছো না। হয়তো এমন হইতে পারে যে তোমার যে সাবজেক্টগুলো বেশি পড়া দরকার সেগুলোতে বেশি সময় না দিয়ে তুমি অন্য সাবজেক্টে বেশি সময় দিচ্ছ, এরকম টাইপের কিছু ঘটনা ঘটতে পারে। তো সেই সব ক্ষেত্রগুলোতে একটা ভালো ফ্রেন্ড থাকাটা খুব জরুরি। আমার নিজেরও এরকম একজন বা দুইজন খুব ভালো ফ্রেন্ড ছিল যাদের সাথে আমি সবসময় ডিসকাস করতাম যে হ্যাঁ দোস্ত, আমি এই জিনিসগুলো পারতেছি না, এই জিনিসগুলোতে সমস্যা হচ্ছে, আমি এই জায়গাগুলোতে ইমপ্রুভ করা দরকার। ও আমাকে ভুলগুলা ধরাই দিত, হ্যাঁ তুই এভাবে এভাবে কর। সো সবসময় কিপ বিলিভ ইন ইউর সেলফ, সবসময় নিজের উপর বিশ্বাসটা রাখো এবং যথাসম্ভব চেষ্টা করো নিজের ভুলগুলোকে শুধরাই যাইতে, একটা প্রপার প্ল্যান করে আগাইতে। সাফল্য তুমি পাবাই। একটা কথা মনে রাখবা, যেটা আমি নিজে সবসময় বিশ্বাস করি, সৃষ্টিকর্তা সবসময় একদম সুবিবেচক। যে লোক পরিশ্রম করে তাকে তিনি কখনোই ফিরায় না, এবং এইটার রেজাল্ট আমি আমার নিজের লাইফে পাইছি। এবং আমি সে কারণে এই জিনিসটা সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমি যখন পরিশ্রম করে গেছি একের পর এক, অনেক আশঙ্কা ছিল যে আমি হয়তো ভালো করতে পারবো না, বা আমি হয়তো কোনো একটা জায়গাতে খারাপ করে ফেলতে পারি, আমি বিশ্বাস করে গেছি যে না, আমি পরিশ্রম করতেছি, আমি অবশ্যই ভালো করতে পারবো। সেটা হয়তো একটা দুটো জায়গায় খারাপ হইতে পারে, কিন্তু সব অন্য কোনো একটা জায়গায় যেটা আমার আসল টার্গেট সেই গোলটা আমি অবশ্যই অ্যাচিভ করতে পারবো। এবং এই জিনিসটা আসলেই হয়, সৃষ্টিকর্তা ওই জিনিসটা তাকে দেন, যিনি যে পরিশ্রম করে তাকে তিনি সেই গোলটা অ্যাচিভ করার ক্ষমতা দেন। এবং এই জিনিসটাই বেসিক্যালি সবসময় নিজের মধ্যে বিশ্বাস রাখবা। সবাইকে ধন্যবাদ। চেষ্টা করো যে কথাগুলো বললাম এগুলো যথাসম্ভব নিজে বিলিভ করতে, নিজের উপর বিশ্বাসটা রাখো। আশা করি ভালো করবা। থ্যাংক ইউ সো মাচ।
ক্লোজ হয়েছে।